আমার নাম মোহাম্মদ সোহেল মিয়া। সোহেল মিয়া। আমার গ্রামের বাড়ি নরসিংদী। নরসিংদী। বয়স? বয়স 10/12/1983 সালে আপনার জন্ম। জি। আচ্ছা, তো সোহেল ভাই আপনি আজকে এখানে এসছেন এবং আমি যতদূর জানি যে আপনি মূলত মালয়েশিয়াতে থাকেন। জি। বাংলাদেশে এসছেন কত বছর বা কদিন যাবত? যে আমি ধরেন এখন আসছি 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ। আপনি কি মালয়েশিয়াতে বসে আমার এই অনুষ্ঠানটা শুনতেন নাকি? মালয়েশিয়াতে বসে। কিভাবে? ইউটিউবের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, তো ওখানে বসে আপনি ঠিক করেছিলেন যে বাংলাদেশে এসে আপনি গল্পটা বলবেন? জি জি। ওকে। প্রিয় শ্রোতা, আমি জানি দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ এই অনুষ্ঠানটি শোনেন এবং শুধু মালয়েশিয়া না, মধ্যপ্রাচ্যের অনেক দেশের এই অনুষ্ঠানের অনেক বড় বড় ভক্ত আছেন। তো আজকে এই ভাইটির গল্পটা হয়তো আমাদের পুরো বিদেশ বিভূতিকে অন্যভাবে একটু হলেও চেনাবে। তো চলুন শুরু করুন সোহেল ভাই, আপনি যেখান থেকে বলতে চান। আমার দেশের বাড়ি তো নরসিংদী, রায়পুরা থানায়। আচ্ছা। এবং ঢাকা টু সিলেটের রাস্তায় মরজাল বাস স্ট্যান্ডের কাছে আমার বাড়ি। আচ্ছা। ঢাকা টু বেলাবর মরজাল, ঢাকা টু সিলেট যাইতে মরজাল বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড থেকে বেলাবর যাইতে যে রাস্তাটা 1 কিলোমিটার পরে আমার বাড়ি। ঠিক আছে। আমরা নারায়ণগঞ্জে বসবাস করতাম। আচ্ছা। নারায়ণগঞ্জে আমার আব্বা একটা চাকরি করতো, কিন্তু এর আগে আমার আব্বা একটা ধরেন যে ব্যাংকের যে সিকিউরিটি গার্ড আছে না, যে টাকা নিয়ে মানে গার্ড হিসেবে যাইতো এক জায়গা থেকে আরেক জায়গায়, ঢাকা ব্যাংকের থেকে নিয়ে যাইতো, এমন ধরনের একটা চাকরি করতো আমাদের মনোহর দিতে উনি। আচ্ছা। নরসিংদীর মনোহরদী। নরসিংদী মনোহরদী। হঠাৎ এই যে বিচারপতি আব্দুল সাত্তার, জিয়াউর রহমান মরে যাওয়ার পরে ওনার আমলে ওনার চাকরিটা উনি স্ট্রাইক করছিল অস্ত্র নিয়ে, যে আমরা বেতন বাড়াইতে হবে। পরে উনি কোনো কারণবশত ও চাকরিটা চলে যায়। তারপরে কিছুদিন কষ্ট করে চলতেছে। ওই সময় আমার বয়স তো একবারে অল্প, মানে ছোট ছিল। কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই, 1 বোন ছিল, মারা গেছে আমার ছোট সময়, 2.5 থেকে 3 বছর সময়। আচ্ছা আচ্ছা। মারা গেছে। আপনার পজিশন? আমার পজিশন 2 নম্বরে, আমি দ্বিতীয় স্থানে আছি। ওকে, জি। তো এখন আমার আব্বা ওই চাকরিটা চলে যাওয়ার পরে অনেক কষ্ট, উনি মাঝে মধ্যে গ্রামে থাকে, শহরে আসে, আয়সা দেখা গেছে মাঝে মধ্যে কোনো কাজ নাই, উনি মাছ বিক্রি করতো, যখন যেটা পাইতো কারণ বাজার থেকে নিয়ে বিভিন্ন মহলায় বিক্রি করতো। তো হঠাৎ করে ওনার আমার মামার এক পরিচিত লোক ছিল, যে আমাদের এলাকায় অনেক আগে উনি একজন এমপি ছিলেন, নাম খুসরো। আচ্ছা। তো ওনার ড্রাইভারের সাথে আমার মামার পরিচয় ছিল, ওনার আন্ডারে আমার আব্বার আবার একটা প্রাইভেট কোম্পানি যে চাকরি, ওই খুচরোর একটা কোম্পানি ছিল, ওইটা নারায়ণগঞ্জে ছিল। আচ্ছা। ডেজারের পাশে একটা লোহার কোম্পানি ছিল। আচ্ছা। তো ওই জায়গার মধ্যে উনি 1400 টাকার মতো চাকরি বেতন পাইতেন। তো যা দিয়ে সংসারে তেমন চলতো না, আমরা মানে 2 ভাই 3 ভাই হয়ে গেছি অলরেডি। তো এই চাকরির ফাঁকে ফাঁকে কি করতো, উনি তেল বিক্রি করতো। তেল বিক্রি করে সংসারে যথেষ্ট ছিল না। এরপর আমাদের নানার অবস্থা আবার ভালো ছিল, অনেক ভালো ছিল। তারপরে আমার নানার বলছে যে তোমরা আয়সা পড়ো। আমার নানি একসাথে পরামর্শ দিল যে বাবা তুমি যা কামাই করতেছো সংসারে তো তোমার ঠিকভাবে চলে না, তুমি এদেরকে গ্রামে পাঠাই দাও। পরে আমার আব্বা এই পরামর্শটা শুনে উনি গ্রামে আমাদের শিফট করে দিল। আচ্ছা। তো উনি যা টাকাই পাইতো এটা দিয়ে টুকটাক আমরা সংসারে চলতো, কিছু আয় হয়েছে, মনে ধরেন 20-25 হাজার টাকার মতো ওনার মানে সেভ হয়েছে। এরপরে কিছুদিন পরে উনি ওই চাকরিটা ছাইড়া দিয়া উনি মালয়েশিয়াতে চলে যায়। আমার আব্বু, আপনার বাবা মালয়েশিয়াতে চলে যায়। তো ওই জায়গার মধ্যে উনি দীর্ঘ 10 বছরের মতো ছিল। 10 বছরের থাকা অবস্থায় আমার বড় ভাই ছিল, ইমিডিয়েট বড়, ওনার নাম সেলিম, ওনারে নিয়ে যায় ওই জায়গায়। তো ওনারে যে সময় নিয়ে যায়, ওনার বয়স এমন হয় নাই যে এই যে গ্রাম অঞ্চলে দেখেন না যে ভাত রান্না করে যে মাটির চুলা, ওই যে ডেস্কি ছিল ওইটার কালি দিয়ে ওনার যে মুসের আকৃতি করছে, কইরা ছবি তুলছে স্টুডিও থেকে। ওনার বয়স অল্প থাকার কারণে উনি মালয়েশিয়া যাইতে পারে না। যাই হোক, ওই সময় ওনারে কষ্ট করে মালয়েশিয়া নিয়ে গেছে আমার, ওই ছবি তুলে কালি দিয়ে। যাওয়ার পরে আমার ভাইটা ছিল কিছু সহজ সরল আর এনজয় করতো, যাই টাকা কামাইতো কিছু আমার আব্বুরে দিত আর পুরাটাই সে মজাইতো ওইদিকে। তো হঠাৎ করে সে মানে তার বাপটা ছিল, সে অল্প কামায় কিন্তু মানুষ তার অনেক কিছু ভাবুক, এই ধরনের স্বভাবের ছিল। পরে সে মানে আমার আব্বা থাকাকালীন সে আয়সা পড়ছে দেশে, 2-3 বছর থাকার পরে আসার পরে বলতেছে যে দেখো আমি বিবাহ করব, এখন তোমরা যদি আমার বিবাহ না করো তো আমি একটা বাজারের মেয়ে ধইরা আমি বিবাহ করে ফেলাম। তো আমার বলতেছে আমার তাড়াতাড়ি বিবাহ করাইতে হবে, আমার বড় ভাই বলতেছে। তো আমার আব্বা ওই সময় মালয়েশিয়ায় ছিল। পরে আমার দাদি ছিল, দাদি এরপরে এরা সবাই মিললা পরে একটা ভালো জায়গায় বিবাহ করেছে, ভৈরবে। তো ফ্যামিলিটা ভালো ছিল, মানে মুন্সি বংশের ছিল। তো মেয়েটা আলহামদুলিল্লাহ ভালো, আমার ভাবি অনেক ভালো মানুষ।
তো বিবাহ হয়েছে, হওয়ার পরে কিন্তু আমার দাদি যখন আমাদের এর প্রথম অবস্থায় যখন আমাদের শিফট করলো আমাদের গ্রামে, তো আমার দাদি আমাদেরকে কোনো যে বাগান ছিল, বাগানে থেকে কোনো খড়ি বাইনা, আগে তো আমরা খড়ি দিয়ে আমরা রান্না করতে হইতো, ওই যে আগুন জ্বালাইতো যেটা, এটা দিত না। তা আমরা কি করতাম যে আমরা তো কোনো রকমে আমার আব্বা সপ্তাহে একবার যাইতো, কিছু টাকা দিয়ে এলে আমরা এগুলি বাজার সাথে করতো, চলতাম খুব কষ্ট করে। মাঝে মধ্যে শাকের জন্য ওই যে গ্রাম অঞ্চলে চরের মধ্যে দেখেন না যে বিভিন্নভাবে যে শাক হয়, যে বোত্তার শাক যেটা বলে, চিনেন নাকি? খুব ভালো করে চিনি, হ্যাঁ। যে ওই বোত্তার শাক, কচুর শাক, এগুলি মাঝে মধ্যে নিয়ে আসতাম। আমাদের তরকারিও ভালো করে টাকা ছিল না, তো অল্প ছিল। থাকার পরেও এই অবস্থা ছিল যখন উনি যে নারায়ণগঞ্জে চাকরিটা করতো, ওই সময়ের গল্প, ওই সময়ের কথা। তো উনি যে সময় যে 1400 বা 1500 টাকা পাইতো, এটা দিয়ে উনি ওই জায়গায় চলতো, কিছু টাকা আবার দেশে দিত, ওইটাতে যথেষ্ট ছিল না। তো যাই হোক, এটা আমি আবার টাইনে নিয়ে আসতেছি। উনি আমাদের গ্রামেও খুব কষ্ট ছিল, তো যে তরকারি ভালো টাকা পয়সা আমরা কামাইতে পারতাম না। পরে মাঝে মধ্যে শাক আনতাম, কেউ যদি আলু তুলতো, চরের মধ্যে আলু তোলে না, তখন বলতো যে তোমরা আলু তুললে কিছু আলু দেয়া দিত। এগুলি দিয়ে আমাদের এই যে সংসারে মোটামুটি আমরা করতাম। আর আমরা খড়ির জন্য যেহেতু আমার দাদি, আমার যে আপন চাচা, ওনার ওয়াইফ আবার আমার দাদির ভাইয়ের মেয়ে ছিল। আচ্ছা। তো ওইটা আত্মীয়তার মানে খুব নিকটে ছিল, যার কারণে আমার ওই চাচা আমাদেরকে মানে অনেক কিছুই দিত না। খড়ি বলেন, ধান ক্ষেতের যে অংশ ছিল, আমাদের ধানের জমি, এগুলি দিত না। তো আমার আব্বা ওইগুলি নিয়ে মাঝে মধ্যে রাগারাগি করতো। যাই হোক, তো পরে যখন এই যে আমরা বাড়িতে যে আমাদের এলাকা কইলাম আছে না যে লঙ্গি বোনানোর যে ববিন, ওইগুলি লঙ্গি বোনানোর জন্য ববিন তৈরি হইতো। এগুলি আবার আমাদের আম্মা মিল্লা, আমি ওই সময় 6-7 বছর হয়ে গেছি। তো ওই সময় আমার আম্মা, আমার বড় ভাই এবং আমরা একসাথে সুতা নাড়াই করতাম। ওটা নাড়াই বলে, যে ববিন দিয়া খুব কষ্ট করে এগুলো নাড়াই করে আমরা যখন দিতাম, যার বাড়িতে লঙ্গি বোনাইতো, তো ওইগুলি এরা আবার টাকা দিত। ওই টাকাটা, এবং আমরা যে মাঝে মধ্যে আমরা খড়ির জন্য যে রান্না করবো, ওই খড়িটাও আমরা দিত না আমার দাদি। তো আমরা অন্য জায়গা থেকে খড়ি ভেঙে নিতাম, অন্যবার এই যে বাগের যে আমাদের এইদিকে তো ধরেন কাঁঠাল বাগান, ফলের বাগান অনেক বেশি বেশি, তো ওদিক থেকে আমরা ফিরি ভেঙে নিয়ে যেতাম। যেগুলি শুকায় গেছে, এই ধরনের লাকড়ি যেটা বলে, এগুলি ভেঙে নিয়ে আসলে মা করতো। আর দিনের বেলা প্রায় সময় আমরা সুতা নাড়াই করতাম। তো গ্রামের মধ্যে দেখা গেছে টুকটাক মানুষের থাকলে আমরা মানে একটা ভোবো করে ছেলে আছে না, বাদাম্মা ধরনের, এই ধরনের টুকটাক করতাম। কেউর গাছের ফল খাইতাম, করে এভাবে ছিলাম। তো টুকটাক লেখাপড়া আমি তেমন ভালো করতে পারি না। তো ওই অবস্থায় আমার আব্বা যখন সংসারটা ভালো চলে না, তখন কিছু টাকা যে আমাদের গ্রামে শিফট করার কারণে আমার আব্বা কিছু টাকা সেভ করতে পারছে, ওইটার লগে মিলাইয়া উনি মালয়েশিয়াতে চলে যায়। তো যে 9-এ পড়ি, তখন আমি কি করছি, তারা দুইজন করে আমাদের অবস্থাটা কিছু পরিবর্তন হইল। যে এরা মানে দুইজনে টাকা দেয়, এবং আমার ওই জায়গা থেকে জামা টামা পাঠাতেও ভালো মানে ছিলাম। এবং আমার আম্মার কাছ থেকে আমি লেখাপড়ার নাম কইরা, যেমন খেলার চাঁদা এবং আদার চাঁদ দুইটা করলাম একটাই, ওইটা টাকা করে আমি টাকা নিতাম, নিয়ে এসে আমি স্কুলে মানে যাইতাম না। তো বিভিন্নভাবে মার কাছে প্রাইভেটের টাকা বইলে নিতাম, কিন্তু আমি প্রাইভেট টাইভেট কোনো কিছু পড়তাম না। তো যাই হোক, আমিও কিছু টাকা এইভাবে মজাইতেছি। এবং মানে বাদাইমা ধরনের গ্রামের ছেলেগুলি আছে না, যেমন আমার শরীরের জামা খুব পরিষ্কার থাকতো, মানে চুল কাটানোর জন্য আমাদের গ্রাম থেকে ভৈরবে চলে যাইতাম, মানে অন্য ধরনের একটা মডার্ন। আমার তো পিছনে আর কোনো টান নাই, এখন এরা টাকা পাঠায়, আমরা মাসে খাই, এবং চাউল টাউল এগুলির জন্য কোনো অভাবে নাই। তো যার কারণে আমি এক সময় দেখেছি, যেমন যে সালমান স্যার আমল, যে সময় সালমান খান খুব টফে ছিল, ওই সময় জিন্সের প্যান্টের কলম একটা যুগ ছিল, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, এগুলি ঢাকা থেকে কিনা নিয়ে যেতাম আমি। কিনা ধরেন একবারে মাথা টাক কইরা, এই যে মানে মাথার মধ্যে সরিষার তেল লাগাইতাম, এবং আমার বাড়ি থেকে মরজাল মাঝে মধ্যে আমার এই যে নানার বাড়ি, এদিক দিয়ে হাইটা যাইতাম, এবং হিল শু আছে না যেগুলি, যে পিছনে সেল লাগানো ছিল, খটখট আওয়াজ হইতো, এগুলি পরে যেতাম। তো মানে আমার বন্ধু বান্ধব যারা ছিল ভালো ছাত্র, এরা সকালে 9টার সময় স্কুলে যেত, আর আমি কি করতাম 11টা-12টার দিকে স্কুলে যেতাম। এবং স্যারেরা কোনো সময় আমার চিন্তা না যে আমি ছাত্র কেমন, এবং আমি কোনো সময় দেখা গেছে যে স্কুলের মধ্যে পাশ করতে পারতাম না। আমার 4-5 সাবজেক্ট সবসময় ফেল থাকতো। তো আমার ছিল, আমি ধরেন যে
যখন যারা পাস করার পরে কিছু ব্যালেন্স থাকে না, তখন টাকা দিয়ে আবার যে 6 থেকে 7 উঠা যায়, আবার 7 থেকে 8 উঠা যায়, এই কাজগুলি করতাম। এবং ওই ভর্তি হওয়ার সময় কম্পিটিশন করতাম, যারা খারাপ ছাত্র ছিল, মানে কার রুলটা আগে হয়, যেমন কেউ 24 পর্যন্ত পাস করছে, 24-এর পর 25 স্থানটা আমি নেওয়ার জন্য এইগুলি কম্পিটিশন করে দেখেছে 25-এর পরে 25, 26, 28 এই ধরনের ভিতরে রুলটা নিতাম। তো মানে বাড়িতে হেরা জানতো আমি পাস করছি, কিন্তু রুলটা আমার থাকতো এইদিকে না। ওকে। তো যাই হোক, মানে আমি ওই জায়গার মধ্যে ইয়ে করলাম। তো হঠাৎ করে দেখতো স্যারেরা যে একটা ছেলে ব্যতিক্রম, তার মাথা টাক থাকতো এবং জিন্সের প্যান্ট স্কিন ওলাগুলি থাকতো। করতেন কেন? এটা স্টাইল আমার, মানে মানুষ যাতে ভয় পায়। এবং আমি কিছু রাগী ধরনের ছিলাম, যে আমার যে কিছু মডার্ন থাকতো তার সাথে আমি অযথায় ঝগড়া করে তার সাথে মাইট করতাম। এবং আমার প্রভাবটা ছিল আমার বাড়ি এবং আমার নানার বাড়ি এবং স্কুলটা, মাঝে আমার নানার বাড়ি এবং স্কুলটা। তো আমার বাড়ি থেকে আমার নানার বাড়ির দূরত্ব 3 কিলোমিটার। এর ভিতরে সবাই আমার চিনত, যে নানার বাড়ির লোকেরা চিনত যে এটা যে আমার মামার প্রভাবের কারণে এরা চিনত যে দিলু মজনুর ভাগিনা। এবং আবার যে আমার এলাকার মানুষ চিনত যে এই এলাকার, তো অনেক একটা পরিচিতি ছিল, প্রায় 3-4 কিলোমিটারের ভিতরে আমার সবাই চিনত। আচ্ছা আচ্ছা। এবং এটা আপনার খুব ভালো লাগতো? ভালো লাগতো। এবং দেখেছে আমার তো যে মনে একটু অন্য ধরনের, যেমন আমার তো একটু স্টাইলিশ, তার সাথে অযথায় ঝগড়া করে করতাম। তো স্যারেরা এগুলি অনেক সময় এগুলি নিয়ে মানে করতো। এবং আমি সবার চেয়ে খারাপ ছাত্র ছিলাম, আমার তেমন মানে রুল, আমি সবসময় ভর্তি হইতাম কিন্তু পাস করতে পারতাম না। তো হঠাৎ আমি একদিন করতেছি, পরে আমি একটা মেয়েরে বলছি যে দেখো আমি তোমারে প্রেম করব। তা মেয়েটা ভয় পাইতেছে, আসলে ছেলেটা উগ্র, যদি না করি কিভাবে। পরে বলছে যে আমি তোমার পরে জানাম। ক্লাসমেট। হঠাৎ করে একদিন মেয়েটা না করে দিল আমারে, যে আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। তো হঠাৎ একদিন, ওই সময় আমার আব্বা এবং আমার ভাই বিদেশ থাকতো, ওই সময় টাকা যা আসতো আমার মার কাছ থেকে আমি নিতাম। তো টাকার গরমটা ছিল টুকটাক অল্প সময় আমার ছিল। তো ওই মহিলা, এই মেয়েটা তখন না করে দিল। তো হঠাৎ করে একদিন আমার এক বন্ধু, সে ওই মেয়েটার প্রেম করতো, কিন্তু মনে মনে করতো, কিন্তু আমার সাথে প্রকাশ করতো না। ওই মেয়েটার সাথে আমাদের প্রাইমারি স্কুলে সে এই যে একটা অনুষ্ঠানে যায়, যে বার্ষিক একটা অনুষ্ঠান, না সঙ্গীত অনুষ্ঠান, আমার বাড়ির পাশ দিয়ে যায়। তখন বলতেছে সুহেলের বাড়ি না বলে জিরাহিতে, তো এর বাড়িটা দেখবো। তো দেখার পরে দেখতেছে আমার মাটির ঘর, আমাদের অঞ্চলে ঐতিহ্যবাহী মানে ছিল আগে মাটির ঘর। তো ওই মেয়েটা যে বলতেছে যে এই ছেলে মানে মাটির ঘর, এই সেই, মানে এরা তো অনেক গরিব। তো ওই সময় টাকা ছিল আমাদের, কিন্তু এই যে তেমনটা পরিবেশ ছিল না বাড়ির। একটা ঘর, আমি আমার মা এবং আমার ছোট 2 ভাই একই মানে ঘরে থাকতাম। তো এই ছেলেটা আবার আমার কাছে এসে বলছে যে দেখো মেয়ে তো তোমার অনেক ইনসাল্ট করছে, যে বলতেছে তোমরা গরিব মানুষ, তোমাদের একটা ঘর, এই সেই। পরে আমি গিয়ে মেয়েরে জিজ্ঞাসা করছি, দেখো তুমি এই কথাগুলি যে বলছো এটা সত্য বলো নাই, তোমার এই মুহূর্তে আমি কিনতে পারবো, আমার কাছে এত টাকা আছে। তা যাই হোক, যে মানে ওই সময় ক্রেডিট বজায় থেকে যা বলা হয় আমি সবই বলছি। তো পরে আস্তে আস্তে এই মেয়েটার আমি কইছে না, আমি যে কোনো মূল্যে এই মেয়েটা প্রেম করবো। মানে ওই সময় উগ্রহী। আরেকটা মেয়ে ছিল সায়েন্সে রুল 3। তো আমাদের ধরেন আমরা এমন ধরনের ছিলাম যে আমাদের কেউ পছন্দ করতো না, কিন্তু বয়ে অনেক সময় হাই হেলো এগুলি বলতো। তা আমার এক বন্ধু তার নাম কামরুল হাসান, সে বলতো যে আমি কিছু পরামর্শ, আমি কিছু বোকা টাইপেরও ছিলাম, গোয়ার টাইপের মানুষ আছেন এই ধরনের। তা আমি বলছি আমি এই মেয়েটার প্রেম করবো। দেখ প্রেম করতে হইলে আগে তুই আরে কাঠ বিলি কর। পরে আমি কিছু দেখ এই মেয়েটা তো কালো, এর কি ফুল দেওয়া যায়। পরে বলতেছে তুই এই যে ওই সময় যে কাঠ বিলি করে না, তখন আমি তারে একটা এই যে কালো গোলাপ দিলাম না লাল গোলাপ দিলাম, এভাবে কয়েকজনের দিলাম। পরে মেয়েটা ভাবতেছে যে আমি তার সাথে প্রেম করবো, কিন্তু কথাবার্তা খুব ভালো হয়। ফাঁকিতে এই মেয়েটা আমার না কইরা দেয়। তো আমি ধরেন ওই সময় ধরেন যে মানুষ যে খারাপ ধরনের, হয়তোবা আমি গাঁজা মদ এগুলি খাই নাই, কিন্তু যে হিন্দুদের যে কীর্তন আছে ওইগুলির মধ্যে গান বাজনা করতাম, মানে উগ্র টাইপের। কিন্তু বন্ধু বান্ধব অনেকে অনেক নেশা করতো, কিন্তু আমি করি নাই। তো হঠাৎ করে এই মেয়েটা না করে দেওয়ার পরে আমার ভিতরে হ্যাঁ আমার এই পর্যন্ত এই মেয়েটা না করে দিল, এরা যেভাবে প্রেম করা যায়। পরে হঠাৎ মানে আস্তে 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 আমি তারে সিডি ক্যাসেট দিলাম, মনির খানের, উজ্জ্বলের, এগুলি অনেক ক্যাসেট দিয়ে সেটা আস্তে আস্তে মেয়েটা আমার মানে ইয়াতে পড়ে। তো ওই সময় আমি মানে মাত্র 9-এ পড়তেছি। তা 9-এ পড়লেও সবসময় যে স্যারেরা খুব মাইট দেয়, যেমন আমাদের একজন স্যার ছিল সাউথ স্যার,
একজন আরো কয়েকজন হাকি স্যার ছিল, বসির মাস্টার, এই ধরনের 4-5 জন স্যার ছিল। এরা অনেক মারতো, ব্যাট নিয়ে অনেক মার দিত। তা যার কারণে যেগুলি কঠিন সাবজেক্ট যেগুলি আমি পারিনি, এগুলি পিছনের দরজার পিছনে আমি বসতাম। যখন দেখতাম সামনে থেকে মাইট দিয়া সিরিয়ালে আসতেছে, আমি পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতাম। ওকে, তো ওই জিনিসগুলো হইতো। তা আমি ধরেন স্কুলে এইরকমই চলতেছে। আর পাস করার সময় তো আমাদের কোনো সিরিয়ালে থাকতো না, ফেল করার সিরিয়ালে থাকতাম। আমার বন্ধু ছিল একজন, এই যে কামরুল হাসান বললাম, সে সারা রাত পড়তো এবং তার সাথে অনেক সময় আমি গিয়ে পড়তাম, কিন্তু আমি কিছুক্ষণ পড়ে আমি ঘুমাই যেতাম। আর আমারে করতো যে তুই কিছুক্ষণ, আমি পড়া ঘুমাই যেতাম, আমার এগুলিরই ছিল না। তো যাই হোক, সে তো এখন একটা প্রাইমারি স্কুলের মাস্টার। যাই হোক, আপনার গল্পটা আমরা সামনের দিকে আগাই, তার গল্প নাই বা বললাম। তো পরে সে এখন করতেছে, আমি করি না। আমি কইছি যে ভাই আমি অনেক বড় লোক হম। ক্লাস 9-এ থাকতে কি উপলব্ধিটা আসছে, নাকি আরো পরে গিয়ে যে অনেক বড় হব? এই যে এটা পরে গিয়ে হয়েছে, কিন্তু মাঝে মধ্যে এগুলি বলতাম তাদের কাছে যে আমি হয়তো বা যে খাগড়াছড়ি একটা বড় বাগান কিনবো, ওইটার মধ্যে যে ক্রিম তৈরি করবো, হ্যানোলাক্স ক্রিমের মতো কিছু ক্রিম থাকবে, এগুলি তৈরি করবো, আর অন্য প্রোডাক্ট তৈরি করবো। এগুলির আমার মাঝে মধ্যে আজগবি কিছু চিন্তা করতো। আর এরা হাসতো। আমি বলছি আমার 1 ট্রাক টাকা থাকবে, ট্রাকে বলে আমার টাকা নিতে হবে, এইগুলি থাকবে আমার, এই জিনিসগুলির মধ্যে। আর এরা হাসতো যে তুই লেখাপড়ায় পড়াস না, তুই এগুলি কীভাবে করবি? তো মাঝে মধ্যে এই আজগবি চিন্তা ভাবনাগুলি হইতো। তারপরে হঠাৎ করে এই মেয়েটা যখন না করে দিল, তখন আমি 9-এ উঠবো। তা আমি টেস্টের আগে এই জিনিসগুলি, একটা অনুষ্ঠান হয় না, বাৎসরিক অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, ওইটার মধ্যে এই যেভাবে আমার কার্যক্রম চলতেছে, তো হঠাৎ করে যে আমি ধরেন আমি একটা কৌতুকের অনুষ্ঠান করব। তো ওই বিচিত্র অনুষ্ঠানের মধ্যে দেখা গেছে যে অনেক বহিরাগত ছেলেরা এসে আমাদের স্কুলের মেয়েদেরকে অনেক করে, দেখতেছি যে এক মেয়ে ছেলে একসাথে কথাবার্তা বলে, এগুলি আমার পছন্দ হয় না। তো অনুষ্ঠান চলতেছে, এই অবস্থা আমি আমার বন্ধু বান্ধব নিয়ে যা ছেলে মেয়ে আছে সব দিয়ে বাইরেছি। বাইরে আমরা কইছি না, আমাদের এলাকার মধ্যে এগুলি মেয়ে ছেলে একসাথে এই ধরনের প্রেম চলবো না। তো বিশৃঙ্খলার কারণে আমাদের এই সঙ্গীত অনুষ্ঠান নষ্ট হয়ে যেতেছে। সারা টাকা নিচে কে করতেছে, সোহেলে করতেছে। ঢাকায় নিচে বলতেছে দেখো তোমার জন্য আমাদের বদনাম হইতেছে, যে এইগুলি করতেছো, এখন এই অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলা হইতেছে। পরে আমি বলছি স্যার আমার একটা কৌতুক অনুষ্ঠান, এটা আমার সাথে একজন বহিরাগত ছেলে, সে পল্লী বিদ্যুতে চাকরি করে, আমাদের এলাকায় পল্লী বিদ্যুৎ আছে, সে কৌতুক অনুষ্ঠান অনেক, আমরা 1 মাস রিহার্সাল দিয়ে ওইটা করব। কিন্তু স্যার আমাদের বহিরাগত একটা ছেলের কারণে, ওই আমাদের এই টিমটার মধ্যে বহিরাগত একটা ছেলে ছিল, কিশোরগঞ্জ বাড়ি, সে দেয় নাই, স্যারের দেয় নাই। পরে বলতেছে যে স্যার আমার সাথে একটা কৌতুক অনুষ্ঠান, আমি 1 মাস রিহার্সাল করে এটা আমি এখন করব, একটা বহিরাগত ছেলে থাকার কারণে দেন নাই। তো এখন যে আমার স্কুলের অনেক মেয়ে আছে, বহিরাগত ছেলেরা আইসা প্রেম করতেছে, এগুলো আমার সহ্য হয় না, আমি মারামারি করছি। পরে আমি যার সাথে মারামারি করছি, আমাদের এলাকার মন্ত্রী এলাকার ছেলেরা, পরে আমি মেট্রিক পরীক্ষা দিব, আর কিছুদিন আগে চিঠি আসছে যে যদি আমাদের সেন্টারে, আমাদের মেট্রিক পরীক্ষার জন্য ওই সেন্টারে যাইতে হয়, হ্যাঁ ওই জায়গায় গেলে আমরা মাইরা ফেলাম। হ্যাঁ চিঠি আসছে। চিঠিটা কার কাছে এসছে? এটা এলাকার আমাদের এনে কার কাছে আসছে আমি বলতে পারি না, কিন্তু আমাদের বন্ধু বান্ধবী কথা বলতেছে যে আমরা এর মাইরা ফেলাবো। তা আমাদের এদিকে ধরেন জানি নরসিংদী মারামারির জন্য অনেক ভালো। তো যাই হোক, হঠাৎ করে আমি ট্রেনে উঠলাম। পরে আমার বন্ধু, আমার এই যে প্রফেসর, সে তাবলিগের সাথে, আমি আবার তাবলিগে 4 মাস সময় লাগাইছি 99 সনে। আচ্ছা, পরীক্ষা দিলেন না? পরীক্ষা দেওয়া বন্ধ করে দিলেন? না, আমি পরীক্ষা 99 পরীক্ষার পরে আমি তাবলিগে চলে গেলাম। আচ্ছা, পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, পরীক্ষার আগের ঘটনাটা ওই বন্ধু আমারে, সে বলছে যে সে ওই সময় তাবলিগ করে, সে আফতাবউদ্দিন স্কুলে পড়ে। তো থাকার পরে সে গ্রামে আসতো, খুব ভালো কথা বলতো। সে আমার নিয়ে যাচ্ছে, আমি এবং আমার বন্ধু তারা নিয়ে তাবলিগের ওই মার্কাজে চলে গেছে। তো যাওয়ার পরে হুজুররা কথা বলার পরে আমার এত খারাপ লাগতেছে, আমি কান্নাকাটি করতেছি। অনেক প্রায় 400-500 লোক, এর মধ্যে আমি কান্নাকাটি করতেছি। তো পরে কান্নাকাটি করার পরে নগদে আমি 3 দিনের জন্য তাবলিগে চলে যাই। না, আপনি তাবলিগে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন? কারণ আপনি যে ধরনের লাইফ স্টাইলে ছিলেন, যে ইয়ো একদম পুরা পাঙ্কু যেটাকে বলে, জি জি, তো সেখান থেকে আপনি তাবলিগে যাওয়ার চিন্তা করলেন। এই যে আমার বন্ধু, সে দাওয়াত দিল, অনেক আমাদেরকে আপ্যায়ন করতো, মাঝে মধ্যে নিয়ে যে রেস্টুরেন্টে খাওয়াইতো, ভালো আখলাক ছিল তার, এখন আছে। ওই বন্ধুর দ্বারা আপনি যে কোনো ভাবে ইমপ্রেস হয়েছিলেন? হ্যাঁ, আমার ওই বন্ধু এখন প্রফেসর, ইয়াতে বনশ্রীতে থাকে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। জি, এখন সে হয়তোবা শুনবে। আচ্ছা, তো সে আমারে তাবলিগে নিয়ে যায়।
হঠাৎ করে সে একদিন দাওয়াত দেয়, চলো আমরা একসাথে যাবো। আমি আমার ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং সে একসাথে আমরা ইয়াতে আমাদের থানা মার্কাজে চলে যায়, তাবলিগ মার্কাজে। আচ্ছা, যাওয়ার পরে এসএসসি পরীক্ষার পরে, এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে তখন তো আমি 9 থেকে 10-এ উঠছি, কিন্তু এখনো টেস্ট হয় না, এর আরো 3-4 মাস আগে। আচ্ছা, পরে যাওয়ার পরে এদের কথাবার্তা শুনে আমি নগদে 3 দিনের জন্য তাবলিগে চলে গেলাম। যাওয়ার পরে ওই জায়গায় এত চেঞ্জ হয়েছি, কান্নাকাটি করতেছি, আর রাত্রে তাহাজ্জুদ এভাবে পুরো টোটালি করতেছি। কেন আপনি চেঞ্জ হলেন? আপনার ভিতরে কি আসলো, উপলব্ধিটা কি আসলো? আসলে আমি যা করতেছি এইগুলি তো ঠিক না, এবং আমি একটা মুসলমান, কিন্তু আমি একটা হিন্দু, সে 12 মাসে 13টা পূজা কিভাবে করে, পূজা ওইটা সে পারে, কিন্তু আমি একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ এবং ঢিলা লইলে মুসলমানের যে ঢিলা কলব ব্যবহার করতে হয়, সূরা কেরাত, এগুলি তো কিছুই পারে না। তা আমি যে আমার নামটা যে সোহেল, মোহাম্মদ সোহেল, ওইটা তো কাজে কোনো কিছু নাই। আমি কি করলাম আমার লাইফে? আমি আমার বাপ মারে আমি যে লেখাপড়া করি না, তারা জানে লেখাপড়া করতেছে, আমার আব্বা কষ্ট করতেছে, আমি কিছুই আমার ফ্যামিলির জন্য করতে পারবো না, আমার যে লাইফ, এবং আমি যে লেখাপড়া দিয়ে কোনো কিছু করতে পারবো না। তা আমি কি করলাম? পরে কান্নাকাটি শুরু করলাম, নামাজ পড়লাম, 3 দিন গেলাম, এরপরে আবার 3 দিন গেলাম। হঠাৎ করে আমি যখন স্কুলে আসলাম, মানে আমার ওই টাক মাথার উপরে টুপি, পাঞ্জাবি, এইগুলি দেখে স্যারের সবাই তাকাই দিছে। স্যারের দেখছে যে এই ছেলেটা তো ব্যতিক্রম ছিল, কিন্তু টোটালি সে চেঞ্জ। কারণ কি? তো দেখতেছে যে আমার একজন স্যার ছিল, উনি ইংলিশে শিক্ষক, ওনার নাম ছিল সাইফুদ্দিন স্যার। উনি হঠাৎ করে দেখতেছে সূরার মধ্যে, এই যে আমাদের পাঞ্জাখানা জিনার মধ্যে নামাজ পড়ে স্কুলের বাউন্ডারির ভিতরে, ওটার মধ্যে আমি আজান দিতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজান দেওয়ার পরে স্যার বলতেছে, কি ব্যাপার সোহেল, তুমি এত পরিবর্তন? পরে কিছু সারা ছিল, কিছু মানে ইনসাল করতো, টিটকারি করা, যেটা হ্যাঁ টিটকারি করতেছে, বলতেছে সোহেলে এখন যে টেস্ট পরীক্ষা আইতেছে, তো সে চাইতেছে আমরা অ্যালাউ করে দিই তারে, টেস্টে যাতে পাস করাই দিই, এটা হচ্ছে তার অভিনয়। এরপরে এক স্যার আমার ডাইকে নিয়ে মানে ইয়াতে অফিসে নিল, লাইব্রেরিতে, কিরে সোহেল তুই কি পূর্ব দিকে রুখ করে নামাজ পড়স কিনা, আমার এই কথা বলতেছে। পরে যাই হোক, তারা বলতেছে, কিন্তু রিয়েল তো আমি চেঞ্জ। পরে কান্নাকাটি করতেছি, আমি নামাজ পড়ি, রাত্রে তাহাজ্জুদ পড়ি, মার যাতে ডিস্টার্ব না হয়। আমার যে উঠান ছিল, রাত্রে এই যে নামাজের বিছনা নিয়ে আমি উঠানের মধ্যে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে, আল্লাহ আমার তুমি চেঞ্জ করে দাও। তখন মেট্রিকের এই যে টেস্টের মানে 3-4 মাস আগে আমি রুটিন বলেন এবং যে সাবজেক্টগুলির কোনো ধারণই আমার নাই, পুরো টোটালি আমি একবারে ব্যতিক্রম। পরে ভাবতেছি আমি ইংলিশ পারি না, অঙ্ক পারি না, কোনো সাবজেক্টে ভালো করে পারি না। তো আমার যে এই যে গ্যাপগুলি ছিল, আমি একদিনে দেখেছি যে আমার আজকে 1-এর সাবজেক্ট ইংলিশটা আমি শেষ করলাম, আমার ওইগুলিও পড়তেছি। এরপরের দিন 2, এরপরের দিন 3, এরপরের দিন 4, এইভাবে 5 পর্যন্ত আমার যে ইংলিশের যে গ্যাপটা ছিল ওইটা আমি ফিল আপ করে ফেলাই। করার পরে আমি মানে দোয়া করছি, আল্লাহ তুমি আমার পাস করাই দাও, আমি ভালো করে যাতে ইয়ে করতে পারি। আমি অনেক পড়লাম। পরে ওই মেয়েটা যে আমার না করছিল, যে এটা ছিল আর্টসের মধ্যে, সে মানে ফার্স্ট মানে 1 নাম্বার ছিল। তো ওই মেয়েটা যখন আমার না করলো, আমি প্রতিজ্ঞা করছি যে এই মেয়ে থেকে আমি 1 নাম্বার হলে যাতে আমি মাইটিকে ভালো পারি। পরে আমি এমন ইয়া করলাম, পরে করার পরে আলহামদুলিল্লাহ আমি যে স্যারেরও টিটকারি করলো, যাই হোক আমি টেস্টে অ্যালাউ হয়ে গেলাম। আচ্ছা, পরে টেস্টে অ্যালাউ হওয়ার পরে আমার যখন মেট্রিক পরীক্ষা দিলাম, তো আমার জিত ছিল ওই মেয়ে যেহেতু এত মানে অনেক অহংকার, সে আমাকে মানে পাত্তা দিতেছে না, আমি তার কাছ থেকে 1 নাম্বার যাতে বেশি পাই। আর এর জন্য নামাজ পড়ি, দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি না। এর আগে সিনেমা দেখতে হইলো আমরা 10-12 জন বন্ধু একসাথে যাইতাম, এবং এদের টি-শার্ট কিনে দিতাম আমি, এবং একসাথে একটা গ্রুপিংভাবে যাইতাম। এবং যে আমাদের ভৈরব সিনেমা হলে গেলে যেমন শত শত মানুষ থাকতো, ওই সিনেমা হলের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট, দেখতে শুনতে ছোট ছিলাম, কিন্তু আমার ঢিল দিয়ে এদের মাথার উপরে ফালাই দিত। আমি এইভাবে গিয়ে সেটা আমি 10-12 জনের টিকিট সিনেমা হল থেকে টিকিট কেটে নিয়ে আসতাম। এই লাইফটা ছিল, মানে আমি মানে আমার সবাই, আমার বন্ধুবান্ধব সবাই অন্য ধরনের ভাবতো। তো ওইগুলি চেঞ্জ হওয়ার পরে যখন আমি মেট্রিক পরীক্ষা দিলাম, মেট্রিক পরীক্ষায় পাশ করলাম, এবং ওই মেয়ে থেকে, যে মেয়ে মানে না করছিল, ওই মেয়ে থেকে আমি 21 নাম্বার বেশি পাইছি মেট্রিক। পরে টোটালি চেঞ্জ। পরে এই যে তাবলিগে আমি মেট্রিক পরীক্ষার পরে নিয়ত করছি বিভিন্ন জায়গায় 3 দিন করে, কন্টিনিউ চলতেছে, মাসে 3 দিন করে। তো এত পরিবর্তন, মানুষ পুরা মানে আসমান জমিন ফারাক হয়ে গেছে। যে মানুষ কল্পনা করছে যে ভবিষ্যতে সে বড় ধরনের কিছু গুন্ডা টাইপের লোক হবে, তার দ্বারা আমাদের সমাজের অনেক ক্ষতি হবে, তারা টোটালি চেঞ্জ। এবং আমাদের যে এলাকার মধ্যে, ইউনিয়নের মধ্যে আমরা তাবলিগের এমন মেহনত করছি, যুবকদের মধ্যে আমি প্রথম মানে তাবলিগে 4 মাস সময় লাগাইছি, একটা না। এবং ওই সময় আমাদের এলাকার মধ্যে এখন বর্তমানে যে মার্কাজ আমাদের গ্রামে হয়েছে,
এবং আমাদের ইউনিয়নের মধ্যে যে এখন জিম্মাদার তারে তাবলিগে আমরা লাগাইছি আমার দাওয়াতের ফলে, এবং আমরা তাবলিগে দাওয়াত দেওয়ার ফলে আমাদের এলাকায় বেশ কয়েকজন আলেম হয়েছে, এখন তারা মানে শাল লাগাইছে, এরা বড় আলেম মুফতি হয়ে গেছে। আমরা মেহনত করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা করাই দিয়েছেন। তো ওই পরিবর্তন হওয়ার পরে আমি নরসিংদী কলেজে ভর্তি হইলাম। নরসিংদী কলেজে যখন ভর্তি হইলাম, যে আমাদের মসজিদ থেকে মানে আমাদের কলেজের আমি মানে বারান্দা দিয়ে যাইতাম না, আমাদের মানে নরসিংদী কলেজের অনেক ছাত্রছাত্রী। আমি যাতে মেয়েদের সাথে আমার স্পর্শ লাগে, এর আগে মেয়েরার সাথে একসাথে ঠান্ডা পান্ডা যা আছে সব কিছু করছি, আড্ডা দিছি, কিন্তু খারাপ কাজ কোনো করি নাই মেয়েদের সাথে। তো মেট্রিক পরীক্ষা চেঞ্জ হওয়ার পরে আমি এমন লেখাপড়া করছি, তো অনেক ভালো করছি বলতে গেলে, যেমন লেখাপড়া ভালো করছি, কিন্তু আমি দেখা গেছে যে শব্দের মানে গুরুত্ব, মানে প্রত্যেকটা প্রশ্নের গুরুত্ব সেম দেওয়ার কারণে আমি যে তেমনটা মান ভালো হয় না প্রশ্নের, কিন্তু আমি অর্থনীতিতে খারাপ, মেট্রিকে অর্থনীতি, এবং মেয়েদের সাথে কোনো কথাবার্তা নেই। অনেক সময় দেখা গেছে মেয়েরা সালাম দিত, কিন্তু আমি আর্টস নিয়ে পড়ছি, তো ফেল করার কারণে আমি লেখাপড়া ছাড়ে দিই, ফাঁকি দিয়ে। আমি ধরেন যে আমার মসজিদ থেকে আমাদের ডিপার্টমেন্টে গেলে আমি যে মাঠ দিয়ে যাইতাম, কিন্তু বারান্দা দিয়ে যাইতাম না, না জানি কোনো মেয়ে সালাম দিয়ে করে আর মাথায় ভেবে নিয়ে পুরা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তখন আমি ওই জায়গায় ফেল করার পরে হঠাৎ করে আমার আব্বা এই যে বিবাহ করাইলাম ফাঁকি দিয়ে, যে আমার ভাই মানে কর্মকাণ্ড করতেছে, কিছু টাকা আমাদের অ্যাকাউন্টে জমা ছিল আমার আম্মুর, সে রাগারাগি করতেছে, তুমি এ করো সে করো। আমার আব্বার বেশ টাকা খরচ করে ফেলে আমরা, আমাদের আব্বার কোনো সংসারিতে ব্যালেন্স থাকে না, 1-1.5 লাখ বা এমন ধরনের টাকা থাকে। পরে আমি আমার আব্বারে বলতেছি, দেখেন আপনি কষ্ট করে মালয়েশিয়াতে আছেন, আমার ভাই তো বিবাহ করাইছি আমরা সবাই মিলে, কিন্তু সে আপনার টাকাটি, ওই কষ্টের টাকাটি যেগুলি সেভ করা আছে এগুলি মজায় ফেলাইছে, টাকা নাই। এখন আপনি কামাইলে কি লাভ হবে, আমাদের সংসারিতে অনেক টাকা খরচ করে ফেলায়। তা আপনি আয়সা পড়েন বাড়িতে। তা আয়সা পড়ার কারণে আমার আব্বা আসার পরে যখন এই যে টাকার হিসাব নিল, আগে তো মালয়েশিয়াতে বেতন কম ছিল, 400-500 টাকা কামাইতো, তো মানে হিসাব করার পরে আমার আব্বা কইতেছে যে টাকা তো নাই। পরে আমার বড় ভাইরা রাগারাগি করতেছে, বলতেছে যে আমার আম্মা কইতেছে যে শুধু কইলে এর দোষ না, এরও তো দোষ, এই তো মানে টাকা অনেক খরচ করছে লেখাপড়া কইরা। আপনার কথা বলতেছে এর টাকা লেখাপড়া করতে হয়, এর অনেক টাকা খরচ, এই সেই। আমার বড় ভাইরে সাফাই করতে গিয়ে আমার আম্মা এগুলি করছে। তা যাই হোক, বাড়িতে অনেক মানে রাগারাগি হইতেছে ফ্যামিলির সাথে। পরে আমারও বাড়িতে জায়গা দেয় না, আমার বড় ভাইরে জায়গা দেয় না। যাই হোক, সে তার শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়ি মাঝে মধ্যে যায়, বাড়িতে করে। কিন্তু আমি বাড়ি থেকে রাগ করে চলে আসি। ওই যে মেট্রিক পরীক্ষার পরে মানে ফাঁকি দিয়ে আমি মেট্রিকে ফেল করলাম, এই এসএসসিতে ফেল করলাম, অর্থনীতি খারাপ হইলো, আর আমি লেখাপড়া করি নাই। তো ফাঁকি দিয়ে আমি ঢাকা শহরে চলে আসি। ঢাকা শহরে ওই যে শনি আকরা আছে না, বর্ণমালা স্কুলের পিছনে, ওই জায়গায় আইসা পড়ি। তা আসার পরে তো আমার খুব কষ্ট করে দিন যাইতেছে। আমি ধরেন এর আগে যে ওই স্কুলের এই যে বর্ণমালা স্কুলের যে গাড়ির একটা কোম্পানি ছিল, এর আগে আমার এক বন্ধুর সাথে পরিচয়, আমি গিয়া বলতেছি নিউ মার্কেট ভাই আমার কাজে নিবেন, তো বলতেছে কাজে নেবেন। আরেকজন বলতেছে কাজে নিমো, তুমি এই যে আমার বাসাতে থাকবা, ওই জায়গা থেকে রান্না বান্না কইরা তুমি দুপুরে আমার নিউ মার্কেট যে ফুটপাতে ব্যবসা করে এখানে নিয়ে আসবা। এই কথা ওই লোকে বলতেছে। তো ফুটপাতে নিয়ে আনবো, আমি কইছি আমি পারবো। তো উনি যে এই যে একদম 110, 120 এই ধরনের ডাক কয়, এগুলি পারবা কিনা, আমি কইছি আমি পারবো। তো কিছুদিন যাওয়ার পর দেখলাম উনি মানে 1-2 দিনের ভিতরে উনি ভাত রান্না মানে এটুজের ওই জায়গায় কাম করার পরও আমার এখানে খাটাইবো নিউ মার্কেটে। তো আমি 2 দিন পর আমি কিছু না, আমি এটা করবো না। পরে ওই জায়গার এক বন্ধুর মাধ্যমে, ট্যাক্সির ড্রাইভার, এর মাধ্যমে আমি যে শনি আকরা আসি। আচ্ছা। তো শনি আকরা আমি আসার পরে আমার মানুষের সাথে ভালো ব্যবহার করে, দেখতেছে দাড়ি টুপি আছে, আছে, তো এক নম্বর করতেছে আপনি এখানে কাজ করেন। তা যাই হোক, আমি এদের সাথে একটু রান্না বান্না করি, যে অফিসের যে স্টাফ এদের সাথে রান্না করে বসদেরকে খাওয়াইতো, এদের সাথে আমি কাটাকুটি করতাম ফাঁকি দিয়া। পরে দেখতেছে নামাজ পড়তেছে, অনেকে মানে অফিস স্টাফেরা ভালো মনে করতেছে। যাই হোক, পরে একটা লোক ছিল, সে যে 250 গাড়ি ছিল, আগে কালো গাড়িগুলি ছিল না, ট্যাক্সি ক্যাবের গাড়ি, ওইটার মানে ফিল্ড সুপারভাইজার তার কোনো কারণবশত বসেরা বাইর করে দিছে। আচ্ছা। পরে ভাবতেছে এই ছেলেটা যেহেতু ভালো, সে আমাদের একটু রান্না বান্না করে দেয়, আমার এক বন্ধুর সাথে আমি রান্না করে খাওয়াই, এবং সে অফিস স্টাফ, কিন্তু আমি কিছু না, আমার ওই লোকটা একটু হেল্প করছে যে তার সাথে আমি থাকতে পারি। তো মানে রান্না করে আমি এর সাথে রান্না করি। যাই হোক, বসের নজরেও পড়ছে। পড়ার পরে কইতেছে দেখো তুমি কি চাকরি করবা, আমি কিছু হ্যাঁ করবো। তাহলে তুমি এসে ফিল্ড সুপারভাইজার, যে এখানে 250 ড্রাইভার
এরা তো ধরেন বিভিন্ন শহরে বিভিন্ন অন্যায়ের কারণে সার্জেন্টে কেস দেয় না, কেউ লাইসেন্স নাই, কেউ রং পার্কিং এসব কেস দেয়, তুমি ওইগুলি ভাঙাইবা আমারে বলতেছে উনি। তো আমি কি করি যে রাত্রে আমি গাড়ি ওয়াশ করি ওই ওয়ার্কশপে, এবং যে দিনের বেলা ইয়া করি গাড়ি ওয়ার্কশপ করি, গাড়ি ক্লিন করি, পরে এরা 10 টাকা করে। কি গাড়ি এগুলি ট্যাক্সিকে। আচ্ছা, ওই যে সুজুকি মারুতি গাড়িগুলি ছিল না। কত সালের গল্প এটা? 2002 সাল, আচ্ছা 17 বছর আগে। 17। যে ওই সময় আমি বাড়ি থেকে যে মেট্রিক পরীক্ষার পরে এসএসসি ফেল করার পরে আইসা পড়লাম ঢাকায়। পরে আমি গাড়ি ইয়ে করতেছি, হঠাৎ করে গাড়ি রাত্রে দুই, কিন্তু কাজ নাই আমার, আমি ওই চাকরি ছিল না, কিন্তু গাড়ি ওয়াশ করি এবং দেখতেছি যে ওই মেসেজ মাঝে মধ্যে বসেরা নিয়ে খাবার দেই। পরে উনি বলতেছে এই যে লোকটা যেহেতু গেছে এর এই কাজে দাও। পরে যাই হোক টুকটাক আমি রাত্রে হয়েছে আমার কাজ হয়েছে, যখন কোনো ড্রাইভার ওই গ্যারেজে গাড়ি ঢুকায় তখন তার 5টা কাগজ চেক করি, টেস্ট টোকেন, এরপর রুট পারমিট, এগুলি 5টা কাগজ আছে কিনা। যদি না থাকে তো সার্জেনে যদি রাখা দেয় তো একটা কেস স্লিপ দিয়ে দেয়, ওইটা চেক করলে ওই মানে লোকের যে ড্রাইভার তার জামানত আছে 3000 বা 5000 টাকা ওইখান থেকে কেটে নেন। ওই জায়গা থেকে যদি সে ওই তারিখ অনুযায়ী যেমন 30 তারিখের ভিতরে কেসটার টাকাটা দিতে হবে, যদি সে না দেয় তার ওই যে ডাউন পেমেন্ট থেকে আমরা কাইটা দিই, এভাবে করি। তো আমি দেখা গেছে ওই লোকটা যাওয়ার পরে যেমন ডেলি এবার আছে 250 ড্রাইভার, এর মধ্যে দেখা গেছে 10-12টা কেস তো মান্থলি প্রত্যেক দিনই পড়ে সিরিয়াল, কেননা 200-250-র মধ্যে 20-25টা তো প্রত্যেক দিনে কেস খাইতেছে বিভিন্ন অন্যায়ের কারণে, রং পার্কিং এসব জিনিসের কারণে, ড্রাইভিং লাইসেন্স নাই বা মানে লাইসেন্সটা 1 নাম্বার নাই, এইসব বিভিন্ন কারণে। তো ডেলি অ্যাভারেজে 10-12টা কেস আমার ভাঙাইতে হয়। ভাঙানির জন্য শান্তিনগর থানা আছে না, ওইটায় যাইতে হয়, এরপরে সদরঘাট কোর্টে যাই, মোহাম্মদপুর থানায় যাই, এরপরে গাজীপুর কোর্টে যাইতে হয়। এই কাজগুলি আমি করতাম, বিভিন্ন এই যে কেস স্লিপগুলি নিয়ে আমি ওই যে সার্জেন্টের অফিসে গিয়ে কেসটা ভাঙাইতাম। তো হঠাৎ করে যে আমারে বলতেছে, আমি বেতন পাইতাম 3000 না 2500 টাকা ওই যে কোম্পানিতে। তো সার্জেনে বলতেছে এই বাবা তুমি আসো এদিকে, তুমি ডেলি কেস স্লিপ নিয়ে আসো, তুমি কি চাকরি করো? আমি হ্যাঁ, আমি ইউনাইটেড ক্যাব লিমিটেড একটা কোম্পানি আছে ওইটাতে চাকরি করি। পরে এই কেস স্লিপটি তুমি আমার কাছে নিয়ে আসো, আমি তোমার এটি ডিসকাউন্টে বাঙাই দেবো। পরে আমি কিছু যে দেখেন যে একটা হলুদ সার্জেন্ট যদি কেস করে, তো একটা কেস মানে 600 টাকার কেস, যে 140 দ্বারায় ড্রাইভিং লাইসেন্সের কারণে 250 টাকার একটা কেস হইতো আগে, কিন্তু হলুদ জার্সি পরা যে মানে ইয়াগুলি ইন্সপেক্টর এরা কেস দিলে এটা 500 টাকা হয়ে যায়। আচ্ছা, কিন্তু এটা দেখা গেছে যে এই সার্জেন্টটা বলছে যে এটা আমি তোমার 250 টাকা দা ভাঙাই দিব, যেগুলি 1200 টাকা এগুলি 600 টাকা দা ভাঙাই দিব। পরে আমি গেছি যে স্যার এগুলি আপনি তো ভাঙাই দিবেন, যেটা 500 টাকার এটা 250 টাকা দা, যেটা 1200 টাকা এটা 600 টাকা, আমার কি লাভ? আমি তো আমার মানি রিসিট দিবেন 600 টাকারই, তা আমি তো ধরেন যে ওই জায়গায় 600 টাকায় বোঝামো, এদের টাকাটা আবার মানে ইয়াতে ব্যাক করবো, আমার লাভটা কি? বলতেছে যে দেখো আমি তোমার মানি রিসিট বানাই দিব 1200 টাকার, যেটা 250 টাকার কেস এটা 500 টাকার মানি রিসিট বানাই দিব, কিন্তু তুমি 250 টাকা দা ভাঙাইতে পারো। আমি কিছু আপনার লাভ কি? তুমি একসাথে যে আমার 10টা স্লিপ আমার কাছে ভাঙাইবা, আমি একটা কমিশন পাবো, ওইটা আমার লাভ। পরে কিছু আমার লাভটা হয়েছে ওই যে 250 টাকার কেসটা আমি 500 টাকা ওই যে ড্রাইভারের কাছ থেকে ভাঙা নিয়ে আসি, 500 টাকা নিয়ে আসি, কিন্তু আমি 250 ভাঙাই, মানে অর্ধেক টাকা আপনার থেকে যায়, অর্ধেক থেকে যায়। কিন্তু আমি ভাবতেছি আসলে আমি আমার নিজের বিবেক রে আমি নিজে ইয়া করতেছি, আসলে যেটা ঠিক হইতেছে না। এক হিসেবে ড্রাইভার তো সে গরিব মানুষ, তার টাকাটা তো আমি যে এইভাবে খাইতেছি, আমি অফিসে সুন্দর টিপটপ বোঝাইতেছি যে আমি 500 টাকার রিসিট দিতেছি, আমার সাথে কোনো অফিসের কোনো ইয়া নাই, আমি কোনো দুর্নীতিও করতেছি না। পরে ভাবলাম যে আসলে এটা তো আমি আমার বিবেকের উপরে বাধা দিতেছি, আসলে এটা ঠিক করতেছি না। ফাঁকে দিয়ে আমার এক বন্ধু ছিল, তার নাম বরিশালে তার বাড়ি। আমাদের কোম্পানিতে 2টা সিস্টেম ছিল, একজন হচ্ছে ধরেন কোম্পানির কিছু ট্যাক্সি ড্রাইভাররা নিয়ে চালাইতো এবং পার ডে জমা দিত, আরও কিছু আসলে তারা কিস্তিতে দিয়ে দিত, ডাউন পেমেন্ট অল্প দিয়ে মানে এরা মান্থলি জমা নিত। তো ওই একটা বন্ধুর সাথে পরিচয় হয়, তার বরিশালের বাড়ি। সে তার গাড়িটা বলতেছে দেখো আমি তো ঈদের ছুটিতে দেশে যাবো, তুমি আমার গাড়িটা ভালো ড্রাইভার দিয়ে চালাইও। তো ওই জমাটা একসাথে হইলে 5 দিনের পরে তারে আমি টাকাটা দিয়ে দেবো। তো আমি ভাবলাম যে এইভাবে তো আমার লাইফটা চলতেছে, কিন্তু এটার মধ্যে হালাল আছে না হারাম আছে, আমি কনফিউজের মধ্যে আছি। তো ফাঁকিতে আমি সাহস করে মতিঝিল থেকে একটা শার্ট কিনলাম, এই যে ইয়ার মধ্যে যে সবুজ, এই যে আপনার 90.4 এই কালারের একটা শার্ট কিনলাম, আর এটা ইউনিফর্ম, আর একটা নেভি ব্লু এই যে প্যান্ট কিনলাম। কিনে সেটা ওই যে 5 দিন আমার আবার যে অফিস থেকে ছুটি দিল, ঈদের ছুটি, আমি ঈদের ছুটিতে দেশে যাই নাই, এই 5 দিন আমি ট্যাক্সি চালাইলাম। তো প্রথম দিন আমি 3300 টাকা কামাইলাম 2000-এ,
তো পরে ভাবলাম যে আল্লাহ আমার যে সৎভাবে আল্লাহ তাআলা এর চেয়ে ভালো দিতেছে, ওইটাই আবার আছে যে 1000 খানিক বা 1200 2000 আমার হয়েছে, কিন্তু এর চেয়ে ভালো তো আমার আল্লাহ রাখছে। এরপরের দিন আবার এই যে জমা দিলাম 700 750, তেলের খরচগুলো 750, এরপরেও আমার 1200 টাকা সিপ হইল। এরপরে যেহেতু আমরা পরিচিত মুখ, আমরা স্টাফ হয়েছে ধরেন 5-7 জন, কিন্তু ড্রাইভার তো 200-250। এরা আমার এই যে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে আমি চালাইতেছি ড্রাইভিং, ওই যে রাত্রে গাড়ি ওয়াশ করতাম, ওই সময় আমি আস্তে আস্তে ড্রাইভিংটা শিখানি। ওই যে রাত্রে ওয়াশ করতাম, এবং এক বন্ধু আমার গাড়ি দিত যে তুমি নিয়ে গাড়ি পার্কিং এর ঢুকায় নিয়ে আসো, ওইটা করতাম। পরে ফাঁকি দিয়ে আমাদের ওই যে এই জায়গায় ডিপার্টমেন্ট একটা ছিল যে ড্রাইভিং ট্রেনিং স্কুল, ওইটা আমি ফাঁকি দিয়ে কইরা ফেলাই। পরে ওই বন্ধুর গাড়িটা যখন চালায় আমার বড় হয়েছিল, হ্যাঁ আমি এখন করবো, তখন আমার অফিসটা বলছে কি ব্যাপার সোহেল, তুমি কি দেশে যাও নাই? আমি কিছু না, আমি তো দেশে যাইনি। বলে কি করতেছো তুমি? বলে গাড়ি চালাইতেছো, তুমি তাড়াতাড়ি অফিস আসো। এর পরের দিন গেলাম, যাওয়ার বলতে তুমি সত্যি করে বল তুমি কি গাড়ি চালাইছো? আমাদের নিয়ম ছিল যারা স্টাফ এরা গাড়ি চালাইতে পারবে না, গাড়ি ধরতেও পারবে না। তা আমি কিছু হ্যাঁ আমি গাড়ি চালাইছি। কেন করছো? তোমার তো চাকরি নেই। আমি কিছু ঠিক আছে স্যার, আমার চাকরি নেই, আমি চাকরি করবো না। পরে আমার এক বন্ধুর সংসদ ভবনের এনে থাকতো, পরে ওনার একটা গাড়ি কিছুদিন চালাইলাম। ফাঁকে দিয়ে আমার একটা স্বপ্ন ছিল এর আগেই যে আমি অনেক বড় কিছু হম। তো আমি কার রেফারেন্সে যে আমি কিছু হইতে পারি, আমার ইটালি, আমাদের এলাকায় কোনো মানুষ ইটালি গেলে তার বোনের বিবাহ করার জন্য প্রস্তাব দিতে আমি করতাম, কিন্তু কেউ রাজি হইতো না। তো এইভাবে সব মিলে আমি হঠাৎ করে আমি বলছি যে আমি সাইপাস চলে যাব, আমার আব্বারে বলছি। তো আমার এই যে বড় চাচার ছোট ছেলে সে সাইপাস থাকে, তো ওই জায়গা থেকে ইউরোপে বিভিন্ন দেশে ঢুকবো, এটা আমার টার্গেট ছিল। পরে হঠাৎ করে আমার আব্বা যে ওই জায়গা থেকে ভিসাও আসছে, কিছু টাকা 60,000-এর মতো মার গেছে। আমার আব্বা বলতেছে তুমি তো অলস, তুমি তো বাদাইমা ধরনের ছেলে, তুমি তো এগুলো পারবা না, তোমার দিয়ে আমরা যে তোমার বড় বাইরে এত রিস্ক নিলাম, সে আয়সা বললো আমার টাকা পয়সা মজাইলো, তুমিও লাস্ট মুহূর্তে লেখাপড়া কিছু করলা না, এখন তোমার দিয়ে আমি রিস্ক করতে পারবো না, তুমি এটা করো না। পরে তুমি একটা কাজ করো, তোমার এই ভিসার জন্য আমি এই রিস্কটা নিতে পারবো না, 4 লাখ টাকার মতো লাগে। পরে আমি কি করছি, আচ্ছা ঠিক আছে, রাগ করে আবার মানে ঢাকা আয়সা পড়লাম। তো পরে আমি কইছি যে আমি আমার একটা চান্স দিল না, আমার টাকা পয়সা, আমার উদ্যম ছিল আমি জীবনে অনেক কিছু বড় কিছু হইয়া দেখাম, কিন্তু আমার চান্সটা আমি পাই নাই। এরা বিশ্বাস হারাই ফেলেছে যে আমি তো কিছু কাজ করি না আমার লাইফে। পরে যাই হোক ঢাকা আইসা আবার ট্যাক্সি চালাইলাম। তো ফাঁকে দিয়ে আমার আব্বা বলতেছে দেখো তুমি ট্যাক্সি চালাইতেছো, তুমি ট্যাক্সি চালাই ট্যাক্সির ড্রাইভারের কাছে তো কোনো ভালো মেয়ে বিয়া দেয় না, তুমি এটা চালাইও না। পরে আবার আমার চাচারা সবাই মিলে আমার একটা ছোটোখাটো মিটিং হলো বাড়িতে, যে বাবা তুমি একটা কাজ করো, তুমি সৌদি আরব চলে যাও, সৌদি আরব থেকে তুমি যা টাকা কামাবে এই টাকা থেকে তুমি বিভিন্ন ইউরোপে চলে যাও। পরে সৌদি আরব গেলাম আমি। সৌদি আরবে গেলেন কিভাবে? সৌদি আরবে যে আমার আব্বারা এরপরে আবার ইনভেস্ট করে সৌদি আরবে পাঠাইলো, কিন্তু এর আগে আমি যে আমার এখানে একটা কাহিনী আমি বাদ পড়ে গেল। তো আমি সৌদি আরব কিভাবে গেলাম, ওই ট্যাক্সি কোম্পানি থাকা অবস্থায় আমি এই যে চাকরি সাইডে দিয়ে ওই যে কিছুদিন ড্রাইভিং করলাম, ড্রাইভিং এর পরে আবার সৌদি আরবে চলে গেলাম। আচ্ছা, কিন্তু এর আগে আমি যখন এই যে ড্রাইভিং করতাম এর মধ্যে একটা জিনিস পড়ে রয়েছে। তো আমি যখন গ্রাম থেকে শহরে এই যে আমার শনিয়াকড়া আসবো, তো ওই সময় একটা রাত্রে আমি বাসে আসছি, আসার পরে আমাদের ওই যে মাছের ব্যবসায়ী যে হিন্দু এদেরকে খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। পরে এদেরকে প্রচুর মার দিলাম আমি। যাত্রাবাড়িতে আসলে আপনাকে ধরবে, তারপর হ্যাঁ ধরবে। যাত্রাবাড়ি আসার পরে সমস্ত যাত্রী নামে গেল। আমি আমার হঠাৎ করে যে আল্লাহ তাআলা আমার একটা সেন্স দিল যে দেখ তুই এখান থেকে সইরা যা, তোর অনেক প্রবলেম হবে। পরে আমি যেন উপরে যে একটা দরজা এটা ফাঁক করে আমি ফাল দিয়ে পড়লাম। পরে সবাই চুর চুর করে ডাক দিল। পরে আমার পিছনে মনে হয় 1-150 লোক আমার দৌড়াইতেছে যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায়। হঠাৎ করে মানে ফজরের আগে এক বাসার মধ্যে দেখছি এক মুরব্বী টয়লেটে যাইব। পরে আমি কিছু আমার বাঁচান, আমার এইভাবে করতেছে, আমি খারাপ লোক না, আমার বাঁচান। পরে দেখেন আপনি ওই টয়লেটের ভিতরে চলে যান। পরে আমি টয়লেটের ভিতরে চলে গেলাম। পরে এখানে কিছুক্ষণ আগে একটা লোক না আসছে, কোনো আসে নাই। তো ফাঁকে দা আমি কিছুক্ষণ পরে আবার বাড়ি আমি যে আমার ওই জায়গায় চলে যাবো। তো এরা আমার শনিয়াকড়া নামতে দেয় নাই, এরা যাত্রাবাড়ি একবারে সাইদাবাদে নামাইছে। তো সাইদাবাদ আমি টিক্স করে নামে গেলাম। পরে কিছুক্ষণ পর আমি যখন বাড়ি হয়েছি তখন আবার হেরা আমার পিছনে ধরছে। তা যাই হোক এক জায়গায় যখন আমি লুকাইছি তো উপরে দিয়ে আরো 10-12 জন। তা কোনো রকমে পলায় টলায় গেলাম, আমি ওই জায়গা থেকে বাইচা গেলাম। তো বাড়িতে মানে ঘোষণা হয়েছে যে আমার মাইরা ফেলাইছে। এই যে যারা মাছের ব্যবসায়ী ছিল এরা তো যাত্রাবাড়ি নেমে গেছে, আমার সাইদাবাদ নিয়ে গেছে। উদ্দেশ্য যে এরা মানে বাড়ি থেকে লোক আসছে, যাই হোক আমার কিছু করতে পারে না। আমি সেভ করে আবার এই আরেক জায়গায় গিয়ে আমার জামাটা চেঞ্জ করে আমার ইউনিফর্মে যে পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা চেঞ্জ করে ইউনিফর্ম পরে আবার চলে গেলাম ইয়াতে।
তো কিছুদিন পরে আমার আব্বা বলতেছে দেখো এগুলি তো খারাপ মানুষের জিনিস, ড্রাইভিং করা, ট্যাক্সি ক্যাব চালা, এগুলি ভালো মানুষের কাজ না। তুমি একটা করো বাবা, তুমি যেহেতু তোমার স্বপ্ন একটা ইউরোপে চলে যাবা, তুমি করো একটা কাজ, তুমি এখান থেকে তুমি আইসা বড় বাড়িতে, আমি তোমার জন্য সৌদি আরবে একটা ভিসা কিনছি। মানে এই ঘটনাই মূলত আসলে আপনাকে সৌদি আরবে যাওয়ার মূল কারণ, যেটা বুঝি। পরে সৌদি আরব আমি চলে গেলাম। সৌদি আরব যাওয়ার পরে আমার বাপ মা মোটামুটি তো কষ্ট করতেছে, তো আমি আর আমার টাকা সেভ করতে পারি না। আমি এদেরকে মাস শেষ হইলো টাকা দিয়ে দিই 450 টাকা বেতনে। তো আমার বসটা ছিল শিয়া, সে আমার ওই জায়গা থেকে বলতেছে যে তুই এ কর সে কর, দাড়ি কাটতে হবে। পরে ভাবলাম যদি দাড়ি না কাটি, আমার বাড়ির অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং আমার আব্বা বললো এই যে বললাম সাইপ্রাস থেকে তুই মার দিবে, ওই জায়গায় কাজ করতে পারবে না, তুই সৌদি আরবে কাজ করে মানে ব্যর্থ হয়ে এসে পড়ছ, আরও আমার রাগারাগি করবে, আমার দ্বারা কিছু টাকা নাই। যা ব্যালেন্স ছিল আওলাদ টাওলাদ করে আমি আমার নানার বাড়ি একটা সম্পত্তি বিক্রি করছি। এরপরে যাই হোক মিলে আমি খুব কষ্ট করে মালয়েশিয়া সৌদি আরব গেলাম। পরে ওই শিয়ার আন্ডারে আমি দাড়ি কাইটা ধরেন ছোটো ছোটো করে আমি ওই জায়গায় 3 বছরের মতো ছিলাম, কিন্তু মনে শান্তি যে আমি আর এই দাড়ি কাইটা নিলাম, এত বড় একটা গুনাহ করলাম। তো পরে যাই হোক ওই জায়গা থেকে মাঝে মধ্যে আমার কোনো দিন ছুটি ছিল না, শুক্রবার বলেন, বৃহস্পতিবার বলেন, মাসে এমনকি ঈদের দিনও আমার ছুটি ছিল না। কি কাজ ছিল ওখানে? ওইটার কাজ ছিল আমি একটা মানে বড় আমারে বইলা নিছিল, দালালে বইলা নিছিল যে তুমি যে একবেলা তোমার মালিকে খাবার দিবে, রুম দিবে, এবং তোমার 850 রিয়াল বেতন। কিন্তু ওই জায়গায় 450 টাকা বেতন পাইছি, খাবার টাবার কিছুই না, এবং যে ড্রাইভিং পাই নাই। পরে যাই হোক আমি যখন মালিকরে বলছি যে দেখ আমি অনেক টাকা খরচ করে আসছি এই ঘটনা, পরে ওই দালালে ওই জায়গায় মাইর দিয়া কিছু টাকা আমার উদ্ধার করে দেয়। পরে ভাবছি যে তো মালিক ভালো আমার এইগুলি করতেছে, টাকা কিছু ফেরত দিয়ে দিছে। পরে আমি কাজ করতেছি, পরে আস্তে আস্তে ওই জায়গার মধ্যে আমি যে 450 বেতন থেকে আমার ওই জায়গায় ড্রাইভিং ট্রেনিং দিয়া বিশাল বড় একটা লরির ড্রাইভার ছিলাম আমি। তো ওই জায়গায় যাই হোক সে ওই কোম্পানিতে আমি একটা ফোরম্যান ছিলাম, 10-12 জন লোকের মানে পুরা দায়িত্ব, এবং আমারে শুধু নেল কাটা থেকে নিয়ে জামা এবং জুতা সমস্ত কিছু ফ্রি দিত। ওই সুযোগটা কেউ পাইতো না, কিন্তু আমি ক্যারাটে জানতাম, মার্শাল আর্ট, ওইগুলির জন্য সে খুব খুশি হইতো। পরে যাই হোক ওই জায়গা থেকে আস্তে আস্তে আমার মানে আমি কোনো ছুটি না থাকার কারণে আমি এই যে আমার কাজটা ছিল একটা বড় লরি দিয়া মাল নিতাম, ওই যে রেডিমেড গার্মেন্টস আইটেমের মালগুলি আছে না, ওইগুলি নিয়ে 2.5 টন মাল প্রত্যেক দিন আমরা ঢালতাম, লোয়া লস্কর ডালিয়া। পরে নতুন দোকান সাজাইতাম, দোকান সাজানোর পরে এগুলি আবার ক্লোজ করে আবার রাত্রে এসে পড়তাম, দুপুরের দিকে যাইতাম আবার রাত্রে আসতাম। এগুলি আমার সারা জীবন কাজ ছিল, এই যে 5-7 বছরের মতো এটা ছিল ইয়া। তো আমি যান্ত্রিক হয়ে গেছি, আমার শরীর লোহার মতো অনেক শক্ত। তো ওই জায়গার মধ্যে কামাইছি, কিন্তু আমার মনে মনে যখন আমি ঈদের পরের দিন, শিয়াদের ঈদ ছিল আমাদের ঈদের পরের দিন, ওই দিন আমরা ছুটি পাইতাম। আচ্ছা। তো পরে যাই হোক আমরা যখন ছুটি পেতাম আমি মক্কা মদিনা চলে যাইতাম, ওই জায়গায় কান্নাকাটি করতাম। তো হঠাৎ করে মানে আবার ওই দাড়ি মানে আমার দেখছে নাই, আমাদের জেলার একজন তাবলিগের সাথী, উনি মানে আমাদের জিম্মাদার, মেন জিম্মাদার, উনি গিয়ে সৌদি আরব আমার সাথে দেখা করার পরে দেখতেছে দাড়ি টাড়ি নাই, এবং আমরা অনেক তাবলিগে মেহনত করছি আমাদের ইউনিয়নে। বলছে বাবা তোমার এই হালত, তুমি টাকার জন্য আসছো, তুমি দেশে চলে যাও, আমি তোমার গাড়ি যেটা যেটা লাগে আমি সব তোমার করে দিব, এই কথা সে বলতেছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে তোমার আমার একটা ওসিয়ত, তুমি যখন আবার বাংলাদেশে যাইবা তুমি বাড়িতে জানাইবা না, তুমি সরাসরি কাকরালে তোমার ওই যে বেডিংপত্র সামানা এগুলি রাইখা আগে তাবলিগে 40 দিন সময় লাগাবা, 40 দিন লাগানোর পরে তোমার বাপ মারে বলবা, এর ভিতরে আমি তোমার জন্য মেয়ে রেডি করবো, সব কিছু করবো, এগুলি বলছে। যাই হোক আমি ওনার শর্ত অনুযায়ী করছি। আমার ওই জামাতে একজন সচিব ছিল, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব। তো উনি দেখে সেটা বলতেছে এই অবস্থা, পরে বলতেছে যে তুমি বিবাহ করবে, এসে আমার হালত বললাম। পরে তুমি আবার ওই দেশে আবার যাবা, আমার নেই চলে এই 3 বছর পরে আর মালয়েশিয়া যাবো না, এই সৌদি আরব। পরে হচ্ছে তুমি আবার যাবা। পরে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে রাখার পরে আমি মেয়েদের সাথে বেচা কিনা ছিল আমার, ওই যে বিভিন্ন ধরনের মেলার মতো, এই মেলার মধ্যে মেয়েদের সাথে আমার ব্যবসা ছিল, কাপড় বিক্রি করতো, কিন্তু ফেস টু ফেস মেয়েদের সাথে আমার ইয়া ছিল, কাস্টমার ছিল আমার সব মেয়ে। তো আমার ইমান আলত নষ্ট হওয়ার কারণে আমি আর যাইতাম না, আমি ড্রাইভিং করতাম, কিন্তু গিয়ে সেটা দোকান সাজাইয়া দেওয়ার পরে যারা আমার জুনিয়র স্টাফ ছিল এরা দিতেন তোমরা বেচা কিনা করো। তো বসের এটা আবার মানে নারাজ ছিল, বসে আমার বলছে যে এই যে এ করো, পরে আমার আরও বেতন কমাই দেয়। পরে ওই লোকগুলি আমার অর্ডার দিতে থাকে, যে আমার যারা জুনিয়র ছিল এরা। পরে আমি লাস্টে আবার দাড়ি কাটা আবার কিছুদিন ছিলাম। পরে আবার সৌদি আরব ওই যে মক্কা গিয়ে সেটা কান্নাকাটি করছে, আল্লাহ আমার এই হালতে আমি থাকলে আমার লাইফ নষ্ট হয়ে যাবে, আল্লাহ তুমি আমার এই জায়গা থেকে রিজিক তুলে নাও। কাবা শরীফে হাত দিয়ে যখন দোয়া করছি, কিছুদিন পরে আমি বলছি যে আমি হজে যাবো। তা আমার বসে টের পাইছি যদি সে একবার হজ করে তাহলে আর আমার বাংলাদেশে যাইলে আর আসবে না, পরে হজ করতে দেয় নাই।
তো পরে আমি 5 বারের মতো উমরা এবং উমরা হজ করছি, কিন্তু বড় হজ করতে পারিনি। পরে যেহেতু সে দেয় নাই, পরে বাংলাদেশে আইসা আমার ওই পাসপোর্টটা আমি ফেরত দিছি। মানে 3 বছর পরে বাংলাদেশে যাই বিবাহ করছি, করার পরে আবার বাংলাদেশ থেকে ওই যে দেশে ওই যে তাবলিগে সময় লাগাই গেলাম, যাওয়ার পরে আবার এই যে এই হালতের কারণে আইসা পড়ছি। টোটাল মিলে 7 বছর ছিলাম সৌদি আরব। তো পরে যখন আইসা পড়ছি, আমি পাসপোর্ট ফেরত দেওয়ার পরে বলতেছে যে দেখো সোহেল তুমি আসো, তোমার আমি কমিশন দিব, 10% শেয়ার লাগবো, তুমি আইসা পড়ো। আমি কিছু না, আমি আর যাবো না। তো ওই যে কিছু টাকা জমায় নিয়ে আসছিলাম, ওই টাকা জমায় নিয়ে পরে আমাদের শহরে একটা ছোটো মানে দোকান, আমার এক বন্ধু বলছে তুমি আইসা পড়ো। তো উনি আবার সৌদি আরবের একজন ব্যবসায়ী ছিল, তো ওনার বন্ধু এই যে প্রফেসর, এই যে আমার তাবলিগে লাগাইছে, তাদের গুলশানে একটা ইন্টারনেটের এই যে ট্রেনিং দেওয়া হয়তো, ওইটার অফিস ছিল। তো উনি বলছে তোমাদের উপর আমরা ইনভেস্ট করবো, তুমি দেশে চলে যাও। ওই সৌদি আরবে এর চাচতো ফুফাতো ভাই ছিল, নাম হয়েছে লিটন। উনি বলছে যে তোমরা দেশে চলে যাও, তুমি দেশে চলে যাও। দেশে আসার পরে যে আমারে বলছে যে ওনারদের সাথে এই যে ইয়াতে নিবে, এবং আমি ওই জায়গায় 2টা পার্টি রেডি করে আসছি যে কিছু মাল আমি মালয়েশিয়া সৌদি আরবে পাঠাবো। তো যাই হোক, মানে ওই জায়গায় পাঠানোর পরে তো উনি আবার কিছুদিন আমারে ওনার সাথে রাখা, আমার তো চিন্তা মান্থলি আমার দেশে আমার টাকা দিতে হয় বাপ মারে, আমি বিবাহ করছি। তো আমি যে আগে যে টাকা মান্থলি দিতাম ওই যে সৌদি আরব থাকতে, ওইটা গ্যাপ হওয়ার কারণে বাপ মা আমার সাথে রাগারাগি করে যে টাকা দিতে পারি না, এই না এই না, অনেক কিছু করতেছে। পরে এরা আমার ওই জায়গায় চাকরি করতেছে, কিন্তু ফাঁকি দিয়ে আমার একটা ফিকির যে কীভাবে আমার কি করা যায়। পরে ওই জায়গায় থাকা অবস্থায় তো আমার বন্ধু দেখতেছে যে আমি অশিক্ষিত মানুষ, সে একজন প্রফেসর, তারা একটা আইটি বিজনেস আছে এবং তারা সাপ্লায়ার, বাংলাদেশে চায়না থেকে মাল এনে বিক্রি করবে। এইগুলির পরে আমার কিছুদিন থাকার পরে বলতেছে তোর যত চিন্তা, তোর দেমাগ যা আছে সব আমাদের ব্যবসাতে লাগাবে, তোর বাইরের কোনো চিন্তা ভাবনা না, তোর জন্য 12 ঘন্টা তুই আমাদের সাথে আসো, তোর সমস্ত চিন্তা আমাদের ব্যবসার মধ্যে লাগাবে, অন্য কিছু জায়গায় লাগাবে না। ওই কথা বলার কারণে আমি ফাঁকে দেওয়া ধরেন এই যে নিউ মার্কেট, এরপরে গুলিস্তান, এদিক দিয়া আমি ঘুরতাম। পরে ভাবতাম যে আমি তো এখন বেকার, বাড়িতে টাকা দিতে পারি না, এরা তো রাগারাগি করতেছে, কি করব। তো হঠাৎ করে একদিন আমি আমার ওই নরসিংদী শহরে ওই যে টাকা নিয়ে আসলাম, এই টাকাটি আমি ভাঙি নাই। তো আমার এই যে বন্ধু বলতেছে যে তুমি আমাদের এনে আইসা পড়ো। কিছুদিন থাকার পরে দেখতেছে যে সে যেই মানে চেয়ারে বসে, আমি ওইটাই বসি, এরা আমরা দুইজনে তো রাখছে পার্টনার, আমার পার্টনার রাখবো, আর উনি ইনভেস্টার। তো দেখতেছে যে পজিশনটা যেমন সেম, এবং সে যে সিটে বসে আমি গিয়ে বসি, তো তার সহ্য হয় নাই। আমি তো টোটালি একজন অশিক্ষিত ছেলে। তো হঠাৎ করে বলতেছে যে দেখো যে আমি সোহেল, আমার ভাই বলতেছে যে আমরা তো বলছিলাম ফাঁকে দিয়ে আমি ঢাকা থাকা অবস্থায় যে বাপ মারে টাকা দিতে পারি না, আমার ওয়াইফরে রাগারাগি করে, ফাঁকি দিয়ে ভাবলাম কী করা যায়। আমার একটা ছোটো ভাই, সে মেট্রিক পরীক্ষায় পাশ করছে, তারে কি কাজে লাগানো যায়। ফাঁকি দিয়ে যে নিউ মার্কেট যে দেখছেন না স্টক লোডের মালগুলি আছে, এই মালগুলি একসাথে কিনা আমি কিছু টাকা ইনভেস্ট করে আমাদের নরসিংদী শহরে একটা এসি মার্কেট আছে, ইন্ডেক্স প্লাজা, ওইটার মধ্যে দোকান দেয়, এবং ওই দোকানের মধ্যে আমার ছোটো বাইরে বসায়, এবং মাঝে মাঝে মালের দরকার হলে আমি মাল কিনে নিয়ে যাই। তো সে এটা টের পায় আমার বন্ধু। সে বলতেছে দেখো তোমার তো আমি আগেই বলছি যে তোমার যত দেমাগ, চিন্তা চেতনা সব কিছু আমাদের মানে কোম্পানিতে তুমি ইয়া করবা, তুমি ওই জায়গায় করছো, তোমার তো এটা ঠিক হয় নাই। তো হঠাৎ করে আমি বলছি যে দেখ তুই তো আমার ভাই, আমার একই গ্রামের মানুষ, কিন্তু আমি তো সবসময় বাপ মারে এই যে সৌদি আরব থাকতে টাকা পাঠাইছি, এখন তো হঠাৎ করে যে আমার 2-3 মাসে গ্যাপ হইতেছে, 5-6 মাসে, এটা তো তারা মানায় না, তারা ঝগড়াঝাটি করে বাড়িতে, আমি খাইতেছি ফ্রি, আমার বউ খাইতেছি ফ্রি, এগুলি চলবো না, আমি কী করবো। পরে সে মায়া লাগলো, সে বলতে আচ্ছা ঠিক আছে, এটা যাতে অন্য কেউ না জানে। পরে যাই হোক, আমি আমার মাঝে মধ্যে গ্রামে গেলে আমি এই জায়গা থেকে মাল কিনে নিয়ে যাইতাম, ওইটা চলছে। কিসের মাল ছিল এটা? ওইটা সে গার্মেন্টস আইটেম আছে না, স্টক লোডের যে ল্যাপটপের মালগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে আমি ছোট একটা দোকান দিই ওই ইন্ডেক্স প্লাজায়, আমার ছোট বাইরে বসাই। হঠাৎ করে আমরা তো ধরেন ওই যে দেশে যে চিটার বাটপার ছিল না সৌদি আরব, আমরা কাজ করছি যান্ত্রিকভাবে, অনেক কষ্ট করছি, ডেইলি ধরেন 2.5 টন মাল নামাইতাম, বিক্রি করতাম, আবার রাত্রে করতাম, কোনো ছুটি ছিল না, সময় ছিল না, খুব কষ্টের ফলে হঠাৎ করে যখন ওই দেশ থেকে আইসা পড়লাম, এবং ওই যে আল্লাহর কাছে দোয়া করে আসা পড়লাম, দেশে আইসা পরে পরিস্থিতি আরো খারাপ, ওই যে মাস শেষে টাকা দিতে পারি না বাপ মারে, অনেক কষ্ট। তো হঠাৎ করে আমি তো ধরেন বিভিন্ন জায়গায় আমার বন্ধু সার্কেল যারা ছিল, আমি অনেক পরিচিত লোক, বিজনেস কার্ড চড়াই, আমার রেন্টেকারের নাম ছিল মাশাল্লাহ রেন্টেকার। তো ওই রেন্টেকারে আমার এক বন্ধুর নাম হচ্ছে কাক্কু, তারা হচ্ছে ভৈরব বাজারে তাদের ব্যবসা। তো সে বলতেছে যে আমার এক বন্ধু, তার রেন্টেকারের ব্যবসা আছে, তুমি একটা কাজ করো,
যে লাগলে তারে ব্যবহার করো। তো একটা বাটফার ছিল, সে মানে আমাদের পাশের এক গ্রামে বিবাহ করছে। আচ্ছা। তো আমি আর বুঝতে পারি না, সে বলতেছে যে ভাই আপনি তো আপনার নাম অনেক শুনছি, কাকু ভাই বলছে আপনি অনেক ভালো মানুষ, সৌদি আরব থেকে আসছেন, অনেক গাড়ি ব্যবসা দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে আপনি মাঝে মধ্যে ডাকলে আপনি আসেন। হঠাৎ করে কইতেছে ভাই আমি তো বিবাহতে যাবো, আপনি আসেন ভৈরব বাজারে আসেন। তা আমাদের বাড়ি থেকে ভৈরব বাজার 10 মিনিটের রাস্তা। যাওয়ার পরে ওনার সাথে পরিচয় হলো। ওই দিন হঠাৎ করে উনি কইতেছে চলেন একটা বিবাহতে যাই। তো বিবাহতে যাওয়ার পরে ওই জায়গায় সে আমারে যে খাওয়াইলো, খাওয়ানোর পরে কোনো মানে আমি তারে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম না, হয়তো আমার ধরেন 100 টাকার গ্যাস খরচ যাবে যাওয়া আসায়। পরে সে আমার 2500 টাকা দিয়ে দিল। তো 2000 মানে প্রায় 10-12 বছর আগে, 15 বছর আগে 2500 টাকা অনেক না। তো পরে এরপরের দিন একই অবস্থা, ফাঁকি দিয়ে সে বলতেছে ভাই আমি আপনার বন্ধু, আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আমি আপনার পাশের গ্রামে বিবাহ করছি, আপনি আমার ভাই, আপনার গাড়ি মানে আমার গাড়ি, এই কথা বলছে। পরে আমি কিছু হ্যাঁ, আমি তো আর বুঝতে পারি না যে হ্যাঁ আমি তো আদম ব্যবসা করি, আর আমার একটা যে বাঙালির ব্যবসা আছে ঢাকায়, আমার সেগুন বাগিচা একটা বাড়ি আছে, তো মিলে আমি একটা প্রবলেমের কারণে এদিকে আসছি। তো আমার এনে আদম ব্যবসা কিছু টাকা পয়সা আছে, আপনারা যদি কোনো সময় এরা বলে আপনার গাড়ি যেটা আমার গাড়িতে এটা বলবেন ওনার গাড়ি। আমি আর এতটা বুঝি নাই। তো ব্রাহ্মণবাড়িয়া উনি গেছে, তো মাঝে মধ্যে উনি মাজারে গিয়ে আস্তানা করছে। ওই লোকটা আসলে চিটার ছিল। তো গিয়ে সেরা বলতেছে যে এটা আমার ড্রাইভার, অগোচরে বলতেছে সে অনেক খারাপ ছিল, তারে তাবলিগি আমি অনেক মানুষ করছি, আপনাকে বলতেছে মানে এদের কাছে গিয়া ফুলাইতেছে। সে বিশাল বড় ড্রাইভার, মানে সে তার ড্রাইভার আমি, আমার সে মানুষ করছে, এবং এই গাড়ি ঘোড়া আমার যখন তার ইয়া হয় এগুলি বলছি। এবং গিয়ে সেটা ওই জায়গায় এক মাজারে গিয়ে সে গরু মানে এদেরকে খাওয়াইতো, এবং মাজারে যে মূর্খ লোকগুলি তাদের সাথে তার সম্পর্ক ছিল। ওই এলাকার যে আওয়ামী লীগের সভাপতি ছিল তার সাথে গিয়ে সে একদিন গিয়ে 2500 টাকার 3000 টাকার ফল কিনা তার বাড়িতে দেয়, আরেক লোকের বাড়িতে। আমি তো এর সাথে বাড়িতে যেতাম না, এবং দোকানে আড্ডা দিত যে আমি ধরেন আদম ব্যবসা করি এসে। তো মাজারের লোক এদেরকে বলতেছে যে আমরা আদম ব্যবসা টুকটাক আছে। এন গিয়া যখন সে বড় দাতা সাজে, মাঝে মধ্যে গিয়া সে মাজারের মধ্যে গরু দেয়, মহিষ কোরবানি করে দেয়, এই আপনারা খান, এটা বাবার নামে আমি দিয়ে দিলাম, এগুলি সে করতো। তা আমি তো এগুলি জানতাম না, আমার বলতেছে আমার নামাই দিয়ে আপনি গাড়ি নিয়ে একটু দূরে চলে যায়। তা আমি দূরে করতাম, যখন তার কাজ শেষ হইতো সে ড্রাইভারের মতো বিহেভ করতো, এই সোহেল ভাই এদিকে আসেন। তা আসতাম, সে গাড়িতে ওইটা এসে পড়তো। তো এখানে যে মাঝে দিয়ে সে গরু দিত, মহিষ দিত মাজারের মধ্যে, এরা ভক্ত হয়ে গেছে তার। ওই যে চিটারটা আমি একদিন ইয়ে করছে, তো ভক্ত হয়ে গেছে। আমার বন্ধুর যে কাকু ছিল তারও ভৈরবের দোকান, তার কাছে নিয়ে 2.5 লাখ 3 লাখ টাকা তুইয়া দিত, 1 মাস পরে আনতো। তো সে তার টাকাটা ব্যবহার করতো, যার কারণে এর কাছেও ধোকা ফালাইছে। তো ওই জায়গায় সে 4-5 লাখ টাকা খরচ করছে। তো হঠাৎ করে কইতেছে বাবা আপনি কি করেন? ওই লোকটা কইতেছে আমি আদম ব্যবসা আছে, আর আমার বাঙালির ব্যবসা আছে, আর আমার ঢাকা সেগুন বাগিচা বাড়ি আছে। বলছে একটা কাজ করেন, আপনি যেহেতু আদম ব্যবসা করেন, আমার একটা ছেলেরে বিদেশ নেন। তা মাজারের প্রভাবশালী এক লোকের ছেলেরে সে বিদেশ নিছে। তা দুবাই নেয় 3.5 লক্ষ টাকা দিয়ে। সে বলতেছে 2 লাখ টাকা দিয়ে আপনি, আমরা এত টাকা ইয়ে করবো কি, আমরা অল্প লাভ হইলে চলবো, এই সমস্যা নেই। তো যে জায়গায় জিনুইন খরচ 3.5 লাখ, ওই জায়গায় সে 2 লাখ নিছে। তো মানুষ তো তার ভক্ত হয়ে গেছে। পরে 10-12 জনে তার কাছে টাকা দিছে, প্রায় 10-12 লাখ টাকার উপরে। পরে ওই যে সভাপতি তার কাছে 4-5 লাখ টাকা খরচ রাখতো, তো ওই সভাপতির কাছে দিয়া আবার 10 লাখ টাকা হাওলাত নিছে, কেন তার কাছে আরো 1-2 লাখ টাকা এই ফল টল কিনা তারও ভক্ত বানাইছে। পরে ওই জায়গার মধ্যে সে দয়াল বাবা আলাল শাহ নামে একটা ইয়া করছে, যে কোরার মেল করছে। ওই দেশে আবার যে কোরার অনেক খাদ্যর মেল, ওইটা করছে। তো মানে ইনভেস্ট করছে কোরআন মেল, কোরা আছে না ধানের ভুসি, এগুলি তো বেশি টাকা লাগে না, মিলে সে 3 লাখ টাকা ইনভেস্ট করছে। আর ওই এলাকার মধ্যে একটা লোকের বিদেশ পাঠাইছে। ওই জায়গায় সে অনেক বিশ্বস্ত লোক হয়ে জায়গা। তো একদিন সে কি করছে, আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা যে ছাগল কিনা নিয়ে আসে আমার গাড়িতে রয়েছে, চলেন এই মাজারে দিয়ে আসবো। মাজারে সোহেল ভাই আজকে আপনি আমাদের সাথে খাইবেন। পরে আমি কইছি আল্লাহ, আমি তো মাজার কোনো সময় পছন্দ করি না, মাজারের এই যেহেতু সে সেরেক জায়গার মধ্যে তার ছাগলটা দিতেছে, আল্লাহ এর মধ্যে আমার রিজিকটা রাখো না। আমি দোয়া করতেছি, নামাজ পড়তেছি। তো কোনো কারণবশত আমি কিছু আমার পেটে পাতলা পায়খানা আমি করবো না, আসলে পাতলা পায়খানা ছিল আমি খাই নাই। তো আল্লাহ আমার ওই এই জিনিসটা দিয়ে বাঁচাইছে। হঠাৎ করে এগুলি করতেছে, এর ভিতরে আমার টাকা দিছে মানে 2000-2500, মানে আধা ঘন্টা 1 ঘন্টা ব্যবহার কইরা আমার গাড়িটারে চালায়া আমি ড্রাইভার, এবং গাড়িটা আমার নিজে আমি ড্রাইভ করতাম। সে মানে মালিক অবস্থায় ইয়ে করতো। তো মিলে আমি তার কাছ থেকে 10-12 হাজার টাকার মতো নিছি। সে আমারে দিছে 2000, 2500, 3000 এইভাবে।
তো আমি তার কাছে মানে দুবাই আমার ছোট ভাই ছিল, ওই জায়গা থেকে কিছু টাকা নিয়ে আসছি, এই যে হাদিয়া স্বরূপ তারে আমি 10,000 টাকার মতো আমি তার কাছে পানা। হঠাৎ করে একদিন কইতেছে, সোহেল ভাই আপনি একটা কাজ করেন, আপনি আমি না বলার ছাড়া আপনি ব্রাহ্মণবাড়িয়া যায়েন না। কারণ কি ভাই, এদের সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে, আপনি যায়েন না। তো আমার হঠাৎ করে ওই যে এদের নিয়ে যাইতাম এবং মাঝে মধ্যে আমি দূরে গাড়ি পার্ক করতাম, এদের সাথে কাজকর্ম করার পরে আমার বলতো, সোহেল ভাই আসেন চলে যাবো। তখন এক লোকে আমার জিজ্ঞেস, ভাই যে আপনার বাড়ি কোথায়? আমি আমার ঠিকানা বলছি যে ভাই আমার বাড়ি তো মরজালে, নরসিংদী মরজাল। আচ্ছা ঠিক আছে, এতটুকু আর চান্স পায় না, সে আইসা পড়ছে। পরে হঠাৎ করে যে তার কাছে 20-25 লাখ টাকা, মানে 20 লাখের মতো এমন ধরনের টাকা সে নিয়ে উদা হয়ে গেছে। একদিন সে আমার এই উপকারটা করছে, ভাই আপনি ওই এলাকাতে যান না, আমি না বলা বলতো। এরা এই টাকার সুগে মরজাল আইসা বলতেছে, সোহেল নামে একটা লোক চিনেন? চিনে। এই লোকটার আমার দরকার। গিয়ে সেটা বলতেছে যে ভাই আপনার ওই লোক কোথায়? আওয়ামী লীগের এরা ছিল ওই এলাকার আওয়ামী লীগের সভাপতি, আমাদের এলাকার আওয়ামী লীগের লোকদের সাথে এরা আবার খুব আন্ডারস্ট্যান্ডিং। পরে বলার পরে করতেছে, এই লোকটা তো যে এরা ধরতে হবে। বলতেছে যে সাগর নামে এরা চিনেন? কোথায়? আমি কিছু জানি না, এর তো আমি টিপ নিয়ে গেছি। এই তো আপনি এর সাথে জড়িত। মানে এরে ধরতে গিয়ে আমার বলতেছে যে এরে ধরলে হারে পাওয়া যাবে। পরে বিশাল বড় দরবার জমাইলো। দরবারের মধ্যে বলতেছে যে তুমি করো, তোমার ওই লোকটা, তোমরা হচ্ছে একটা চক্র, তোমরা একটা গ্যাং, তোমরা একটা মানে এই ধরনের চিটার গ্রুপের লোক, তুমি এরে বাইর করে দাও, এরে মাইট দিলে এরে পাওয়া যাবে। তা আমরা গ্রামের মধ্যে, আমরা বংশটা ছিল নিরহ বংশ। পরে আমার বলতেছে অনেক মাইট দিব, 3 দিনের আলটিমেটাম দিছে, এর ভিতরে এর না ধরতে পারলে আমার বাড়ি ঘর এবং আমার গাড়ি আমার দোকান সব নিয়ে যাব। পরে কি করবো, পরে আমার এলাকার মধ্যে একজন সভাপতি ছিল, আমার গাড়িটা খুব সুন্দর ছিল, 100 করলা, মানে খুব পরিষ্কার করে রাখতাম, এটা আমি চালাইতাম, মাঝে মধ্যে ড্রাইভার দিয়ে চালাইতাম। তো তার লোভ ছিল এই গাড়িটার প্রতি, যখন হামলা ঠিকভাবে লাগাবো সে গাড়িটা আত্মসাৎ করব, আমার এলাকার যে সভাপতি। তো এরপরে কিছু টাকা পয়সা আছে, এরে ধরলে এর কাছ থেকে টাকা পাওয়া যাবে। পরে যাই হোক, আমি রাত্রে এই গাড়ি নিয়ে আমি আমাদের শহরে আইসা পড়লাম। পরে এই গাড়িটা আমি বিক্রি করে দিলাম। তো হঠাৎ করে আমি রাত্রে স্বপ্নে দেখতেছি যে একটা লোকে বলতেছে, ধরো এই পাসপোর্টটা ধরো, এইদিকে মানে পূর্ব দিকে রুখ করো। আমার এই কথা বলছে যে আরবিটা হয়েছে ইমশেক হাদা পাসপোর্ট রো ইমশেক, এই কথা বলছে। তো আমি সকালে গিয়ে আমার এই প্রফেসর বন্ধু, সে আমার লাস্টে অনেক হেল্প করছে। সে আমার বলতেছে দেখ তুই, আমি কইছি আমার তুই বাঁচাই দিয়ে, আমার তো মাইরা ফেলাইবে আর সবাই, আমার যতটুকু টাকা আছে আমি তো সৌদি আরবের এই পাসপোর্টটা ফেরত দিয়ে দিছি, যে আমি আর ওই জায়গায় যাবো না, এক শেয়ার আন্ডারে আমি আর কাজ করবো না। পরে আমার বন্ধু আমার অনেক হেল্প করছে, যে আমি বলছি যে আমার দোকানটা তোর নামে লিখে দিলাম, দোকানটা তোর, তুই কোনো সময় এই দোকানটা যদি হেরা হামলা করে কবে যে এই দোকান হের না, এই দোকান আমার, এই দোকানটা তুই বিক্রি করে দিয়ে আমার হেল্প করবে। এরপরে আমার এই গাড়িটা তুই যেহেতু তরে নিয়ে আমি রাজধানী এই যে স্কুল থেকে এই যে সংসদ ভবনের উল্টা পাশে যে কার হাট আছে না, ওই জায়গাতে কিনে দিস, আমার গাড়িটা তুই বিক্রি করে দে। তো ওর গাড়িটা আমি বিক্রি করলাম। পরে বিক্রি করে সেটা এর আগেই, গাড়ি বিক্রি করার আগে আমি আমার ওই যে এলাকার যে জেলার আমির সাহেব ছিল, যে সুরা বলে, ওনার কাছে গিয়ে বলছি যে আমির সাহেব, মহসিন ভাই আমার এই হালত। পরে আমার এই হালত কান্নাকাটি করে, এর আগে একদিন বলতেছে বাবা তোমার তো অনেক বিপদ, তুমি যেহেতু এই স্বপ্ন দেখছো, তোমার মন আছে হয়েছে, তুমি যদি দেশের বাইরে চলে যেতে পারো তোমার জন্য অনেক ভালো হবে। পরে আমি আমার এলাকায় এক পিসি বিষয় লোক পাঠায়, যে যেমন আপনি মালয়েশিয়াতে আসছেন, তা আপনি যাইবেন না কোনো কারণবশত, কোনো ফ্যামিলিগত প্রবলেম, আপনি পাসপোর্টটা এক জায়গায় বিক্রি করা যায়। আগে এই সিস্টেমটা ছিল, একজনের পাসপোর্ট আরেকজনে বিক্রি করা যায়। তো উনি এই কাজগুলি খুব করে এবং এই ইমিগ্রেশনের সাথে কন্ট্যাক্ট করে এরা লোক মানে এইভাবে পাঠাইতে পারে, ওই দেশেও ইমিগ্রেশনের চেক ছাড়াই পাঠায় দেয়, এই কাজটা তারা করতো। হঠাৎ করে একদিন আমি ওনার কাছে, পরে আমার মহসিন ভাই যেহেতু পরামর্শ দিল যে হ্যাঁ আমার পরামর্শ হচ্ছে তুমি দেশে, তোমার জন্য মোনাসেব না, তুমি দেশের বাইরে চলে গেলে তোমার জন্য ভালো হবে, সেফ হবে। পরে আমি এই যে ওনারা বললাম যে ভাই আমার কি আপনি মালয়েশিয়া পাঠাতে পারবেন? আমি মালয়েশিয়া যাবো। হ্যাঁ এখন চাইলে আপনি এখনই পাঠাতেন। আমি কি বলেন, পাসপোর্ট করতে সময় লাগে। এরপরে আমি পাসপোর্ট যেহেতু ফেরত দিয়ে দিছি, আমি পাসপোর্টে যে সৌদি আরব যেটা ওইটা তো ফেরত দিলাম, আমার শেয়ার কাছে গেলাম না। পরে আমার বলতেছে পাসপোর্ট করতে লোক, পরে বলছে কিছুই লাগবো না। আমি একটা ঘটনা বলি, এক লোক এসে হঠাৎ করে আপনার মতো পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে আছে, বলতেছে যে উনি যাবে না, ওনার এই পাসপোর্টটা আমি 17,000 টাকা দিয়ে কিনছি। এই পাসপোর্টটা আমি অনেকেরই পিসি বিষয়ে পাঠাই, এদের অনেকের দাড়ি থাকে না, কিন্তু পাসপোর্টের মধ্যে যে দাড়ি আছে অনেকের তো দাড়ি ওলা লোক আসে না, এমন ধরনের একটা রিস্ক নিয়ে যে বিদেশে যাইব। তো আমি ভাগ্যক্রমে আপনারা পাইছি, আমি কিছু টাকা করলে আমি দিতে পারবো না, আমার যদি ওই দেশে পাঠাইতে পারেন, পাঠানোর পরে আমি টাকা দিন। পরে কিছু ডান, আমি ঠিক আছে আপনারা আমি টাকা ছাড়াই মালয়েশিয়া পাঠাবো। পরে
এই দিন ছিল কুরবানি ঈদের আগের দিন, আগের মানে কুরবানি ঈদের 2 দিন আগে। কত সাল এটা? ধরেন যে 10 বছর আগে। 10 বছর আগে, হ্যাঁ। পরে 10 বছর আগে যখন এটা কথা বললো, পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে উনি আমার কয়েকটা বলছে যে আপনি যদি জিজ্ঞাসা করে আপনি কিরজা মানা মানে তুই কোথায় কাজ করো, তুমি বলবে যে কিরজা আমপাং। এরপর হচ্ছে যে আপা কিরজা ম্যানুফ্যাকচারিং, এমন ধরনের কয়েকটা জিনিস শিখাইছে। আমি ওই দেশে ইমিগ্রেশন ওইটা বলছি। যাই হোক, উনি আমার ফ্রি একবারে ওই পাসপোর্টটার যেভাবে ওনারও দাঁড়িয়ে ছিল, ওই পাসপোর্ট মানে বিক্রি করাওয়ালা লোকের আমারও মানে ছবি দাঁড়িয়ে ছিল, ওনারও টুপি ছিল, আমারও টুপি ছিল। তো ঈদের দিন আমি এত কান্নাকাটি করতেছি, আমার বাপ মারও দেখতে পারি না, আমার আত্মীয় স্বজন কেউরে দেখতে পারি না। আমি যে পলাতক অবস্থায় এই যে আমাদের শহর থেকে আমার ওয়াইফে আমার বিদায় দিছে, আমি ঈদের দিন ঈদও করতে পারিনি। আমি ঈদের দিন আমার রওনা হয়েছে, আমি মালয়েশিয়া চলে গেছি। তো মালয়েশিয়া যাওয়ার পরে আমি কান্নাকাটি করতেছি, কি করব? তা আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, বাসা আমি কোনো জায়গায় নিতে পারি নাই। তো তাবলিগের একটা জামাতের সাথে আমি এরা গিয়ে দেখি আমি এয়ারপোর্টের মধ্যে যে ওই সময় তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, ওই যে জায়গার মধ্যে একটা জামাতের লাইনের মধ্যে তাবলিগের জামাত মালয়েশিয়া থেকে এই যে আসে না, এই জামাতের সাথে আমি চলে গেছি। এই জামাতের লাইনের মধ্যে দাঁড়ায়া এই এনতে চলে গেছি। আমার খালি এই কাস্টম অফিসার বলছে তুমি হুজুর আপনি কি মালয়েশিয়া যাবেন? আমি বলছি হ্যাঁ মালয়েশিয়া। আচ্ছা ঠিক আছে। তারপরে চিল দিয়ে দিল, আমার এনে কোনো প্রশ্ন করলো না, জাল কিনা পাসপোর্ট এই না এই না। ওই দেশে যাওয়ার পরে ওই জামাতের সাথে আমি চলে গেলাম। আমার এই প্রশ্নগুলি করলো, তুমি কি কোথায় কাজ করো, তুমি কি কাজ করো, এই জিনিসগুলি আমার করার পরে আমার একটা চপ দিয়ে পাঠাই দিল। এই জামাতের লগে আমি বলছি তুই আমার হেল্প কর, আমরা এই যে মার্কাজে যাম। আমরাও মার্কাজে যাবো। পরে ওই তাবলিগের সাথে এরা ভালো ছিল, এদের সাথে আমি মার্কাজে চলে যাই, তাবলিগের মার্কাজ সিরিপাতালিংয়ে। তো আমার আমির সাহেব বলছে যে দেখো তুমি মালয়েশিয়া যদি যাও তাহলে তুমি ওই তাবলিগের মার্কাজের এরিয়ার বাইরে যাও না। আচ্ছা। তা আমি তাবলিগের মার্কাজের যেহেতু আপনার কাছে প্রপারলি ভিসাটা নাই, 2 নম্বর ভিসা, হ্যাঁ। তো উনি বলছে যে তুমি করো, এবং কইছে ওই তাবলিগের এরিয়ার ভিতরে থাকলে তুমি তাবলিগের লোকদের কাজের সাথে থাকলে তোমার আরও পরিবর্তন হবে। তা যাই হোক, উনিও আমার অনেক হেল্প করছে, ওনার বিভিন্ন পরামর্শে আমি সৌদি আরব থেকে আইসা পড়লাম। পরে আমি ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে আমার কোনো ঘর নাই, এবং ওই দেশে পুলিশে খুব নির্যাতন করে, যে মানুষ ধইরা পাঠায়, জেলে পাঠায়, বিভিন্ন মানে ধরা ছাওয়া, ওই সময় ধরার খুব ছিল। তো আমি মসজিদে গিয়া মানে আত্মগোপন করছি মসজিদে। তো মসজিদে থাকতাম, কিন্তু আমি কয় টাকা নিয়ে আসলেন ওই সময়টাতে আপনি বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে আমার কাছে মনে হয় যে 150 না 200 রিয়াল ছিল। আচ্ছা, তো আপনি তো গাড়িটি বিক্রি করলেন, ওই সময় তো আপনার কাছে টাকা থাকার কথা। টাকাটা আমি নিয়ে যাই না, ওই যে আমাদের আমির সাহেব ছিল ওনার কাছে আমানত রাখা যায়, যে আমি যদি যাইতে পারি, কোনো কারণে বিপদ হলে আমার সংসার যাতে কোনোভাবে চলে। জি, আমার ওই টাকাটা আমি ওনার কাছে বলে যাই যে যদি আমি তো ওনার কাছে ওয়াদা দিছি যে রাঙ্গামাটি আমাদের শহরের এক স্টেট, ওই জায়গা থেকে যদি কোনো লোক আসে তো আপনি এই টাকাটা দিয়ে দিবেন। তো ওনাদের কাছে আমি 1,90,000 টাকা আমার যাওয়ার পরে দেওয়ার ওয়াদা। তো আমি 60,000 টাকা দিয়া যায়, যেহেতু উনি বলছে যে পাঠাই দিব, তা আমি বিশ্বাস করে ওই দালালে 60,000 টাকা দিই। আর 40,000 টাকা ওনার কাছে রাখা যায়। ওনার কাছে আরো একটু বাড়ায় রাখছিলাম, ওইটা আমানত হিসাবে। পরে চলে যায়, পরে উনি যাওয়ার পরে ওই টাকাটা 40,000 টাকা ওনারে ব্যাগ দিয়ে দেয়। তো বাকি কিছু টাকা ছিল, তা আমার কাছে আমি ধরেন যাওয়ার অবস্থায় মনে 200 না 250 রিঙ্গিট ছিল, মালয়েশিয়ান টাকা। তো আমি নিয়ে ওই জায়গায় যাওয়ার পরে যে এতদিন ছিলাম, আমি টুকটাক খাইয়া আমি শেষ করে ফেলাই। তো মসজিদে আমি যারা রিফিউজি ছিল এদের মতো আমি থাকতাম ওই মসজিদে। তো পরে হঠাৎ করে এক লোক আমাদের এলাকাতে, আমাদের দেশ থেকে তো অনেকে মাদ্রাসার কালেকশনের নামে যায়, যে মাদ্রাসা ইতিম এর জন্য, এরা আমার দিল, যেমন এরাও মসজিদে গিয়ে রাত্রে থাকে, আমরাও থাকি, এবং এই যে রোহিঙ্গা আছে না যারা এই যে মায়ানমারের, এই ধরনের রিফিউজিরও মসজিদে থাকে মার্কাজে। তো রাত্রে আমার এই যে এক লোক বলতেছে দেখো তোমার যেহেতু টাকা নাই, চলার টাকা নাই, তুমি এই জায়গায় একটা লোক মানে অনেকে খুঁজলে টাকা দেয়, তুমি এর কাছে খুঁজো। তখন আমি এর কাছে খুঁজলাম, পরে সে আমারে, ওই সময় আমার কাছে টাকা নাই, আমি টাকা সব শেষ করে ফেলেছি, ওই এতদিন চইলা ব্যালেন্স যে টাকাটা ছিল শেষ করে ফেলেছি। পরে ওই 60টা টাকা সে আমারে সদগা দিছে। সদগা বলতে গেলে সে দিছে নাও তুমি এটা খরচ করো। আমি বলছি যে ওই মালয়েশিয়ান লোক যে ভাই আমি অনেক কষ্টে আছি, আমার খাওয়ার টাকা নাই, আমার দয়া করে কিছু টাকা দেন। পরে সে আমারে 60টা টাকা আমারে দিল, মালয়েশিয়া টাকায় 60 টাকা। 60 টাকা। তো ফাঁকি দিয়া এর আগেও আমার একটা ইয়া ছিল, আমি ধরেন ওই মাদ্রাসা, আমি বলছি যে তো একটা মাদ্রাসা হইতেছে ওই মার্কাজের এরিয়ার ভিতরে, আমি দেখি বিল্ডিংয়ের কাজ নিয়ে করা যায়, আমি বিল্ডিংয়ের কাজ করতেছি।
তো বিল্ডিং এর কাজ করে সেটা আমার এই যে পাওয়ার মধ্যে এই যে লোহা তার কাটা আছে না, তার কাটা বিনতে 6টা তার কাটায়, এরপরে আমার একবার ইনফেকশন হয়ে যায়। তখনও তো বাড়িতে টাকা পাঠাননি? না, পাঠাই নাই। তো ওই সময় ধরেন যে আমি যে কিভাবে গেলাম, ওই মহিলাটা যে মহিলাটা আমাদের ওই মন্ত্রীর পিএস ছিল, এখন সে আমাদের উপজেলার চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের সে গার্লফ্রেন্ড ছিল। পরে ওই মহিলাটা এদের সাথে মিলে গেছে, আর এরা খুঁজতেছে আমাদের ওই যে লোকগুলি ছিল যারা বলতেছে এটা একটা চক্র, এদেরকে ধরো, হ্যাঁ আদম ব্যবসার ওই লোকগুলি, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আওয়ামী লীগের লোক ছিল, এরা আমাদের ডিস্ট্রিক্টের আওয়ামী লীগের লোকের সাথে মিলে আমার খুঁজতেছে। ফাঁকে তা ওই মহিলারা, একটা মহিলা ছিল, ওই মহিলার নাম ছিল শান্তি। সে আমাদের, আমি যে সৌদি আরবে কষ্ট করে কিছু টাকা নিছি, আমার ছোটো ভাই ছিল দুবাই, এই টাকাটা মিললে একটা রাস্তার পাশে একটা জমিন নিছি। ওই জমিনটা মহিলা বলতেছে এই জমিনটা মানে তার বাসরের কাছ থেকে নিছি, কিন্তু ওই মহিলা আমাদের নামে বিভিন্ন কেস লাগাইতেছে। এই এদের সাথে ভর করে, এদের সাথে মিলা আমাদের মানে ডাকাতির মামলা, চুরির মামলা এবং নারী নির্যাতন, তার জামা সিরা, এগুলি কেস দিতেছে। তা আমি ওই দেশে গিয়া আমি তো ধরেন খুব কষ্ট করতেছি, বাড়িতে কেস করতেছে, আমার আম্মা এরা হাজিরা দিতেছে, আমার আব্বাও কুড়ে যাইতেছে, অনেক কষ্ট আমাদের। তা আমি কান্নাকাটি দিচ্ছি, আমাদের কেউ হেল্প করে না। পরে আমি ওই জায়গা থেকে যাই ইয়া করি, তো আমার যখন হাত পাওয়া যখন ইনফেকশন হইলো, ওই বিল্ডিংয়ের কাজ করে, আমি তো এইগুলি জীবনে অভ্যস্ত না, আমি কনস্ট্রাকশনের কাজ দেওয়ার করি না, বিল্ডিংয়ের কাজ। পরে আমার বাবার ইনফেকশন হওয়ার পরে এই যে 60টা টাকা নিলাম, পরে আমি নিয়ে সেরা যে আমাদের পাইকারি একটা জায়গা ছিল ওই যে ইয়াতে মালয়েশিয়াতে, ওই জায়গা থেকে প্রত্যেকটা আতরের থেকে একটা আইটেম নিলাম। যেমন ধরেন আল রিহাবের যেমন আছে লাভলি থেকে একটা স্যাম্পল, এরপরে রেড রোজ থেকে একটা স্যাম্পল, আতরের বিভিন্ন বক্সে থেকে একটা স্যাম্পল নিয়ে আমি ধরেন যে 60 টাকার মতো একটা স্যাম্পল নিলামই বেশ কিছু। এবং ওই লোকের বললাম যে ওই লোকটা ছিল নারায়ণগঞ্জে, উনি একটা পাকিস্তানের আন্ডারে কাজ করে, ওনার একটা আতরের বড় দোকান ছিল। আমি বলছি ভাই আপনি আমার ভাই, এই দোকানটা আপনার দায়িত্ব আছে, আমি এই প্রোডাক্টটা আমার বলে আমি সেল করবো, আপনার কোনো আপত্তি আছে না? আপনি যেহেতু আমার ভাই, আপনি আমার ভাই ডাকছেন, এই প্রোডাক্টটা আমার মানে আপনি এটা আমনের বলে আপনি বিক্রি করতে পারেন। পরে রাস্তার সাথে যে জমিটা আমি সৌদি আরব থেকে কিনছি, ওই মহিলা আমাদের উপরে হয়রানিমূলক অনেক কেস দিল, দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে ওই জায়গায় গেছি। পরে আমি তো আমার উপরে কেস 4-5টা, আমার আব্বার উপরে এভাবে মিলে অনেক কেস। লাস্টে ধরেন আমি মালয়েশিয়া চলে যাই। যাওয়ার আগে আমি যখন একদিন আমার থানাতে গেছি, থানাতে যাওয়ার পর আমি বলছি স্যার আমার বড় চাচা মারা গেছে, আমাদের বাড়িতে একটা ইসলামিক অনুষ্ঠান, আপনারা নিতে আসছে, আপনি যাইবেন। পরে বলতেছে যে বাবা তোমার নামে ওয়ারেন্ট আছে, তুমি এখনই বাইরে হয়ে যাও থানা থেকে, মানে ওসি বলতেছে। পরে আমি যাওয়ার পরে ওই মহিলা আবার মানে বলতেছে যে আপনারা আসামি, আপনার এলাকা থানাতে থাকাকালীন আপনি আসামি বলছেন বাইরে যাওয়ার জন্য, আপনার উপর আমি অ্যাকশন নিব। পরে সঙ্গে সঙ্গে আমাদের ওই জেলা থেকে পুলিশ সুপার যায় ওই থানাতে। যাওয়ার পরে আমার ওই ওসি আবার ফোন দেয়, বাবা তোমারে আমি কি অনেক ভালোবাসি, যেহেতু আমার উপরে চাকরির তুমি আসো থানাতে। থানাতে যাওয়ার পরে ওই যে পুলিশ সুপারে বলতেছে দেখেন স্যার এই লোকটা আসলে সৎ, এবং ওই মহিলাটা এদের উপরে অযথা হয়রানিমূলক অনেক মামলা দিছে, এবং এর আগে অনেক লোকের অনেক মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছে। তো দেখেন যদি সে অসৎ হইতো, তা সে একজন আসামি, আমি বললে তো সে থানাতে আসতো না। পরে বলতেছে যে বাবা প্রত্যেক ভালো মানুষের জীবনে কিছু কষ্ট আসে, যেহেতু এটা তোমার উপর হয়রান হয়েছে, তুমি চলে যাও। পরে যে এই স্যার বলতেছে যে আমি তোমার জামিনের ব্যবস্থা করে দিব না। তো যাওয়ার পরে আমাদের যখন থানা থেকে আমার ইয়াতে নিয়ে যায়, ওই জেলাতে পুলিশরা নিয়ে যাক, ও এর হাতে কোনো হ্যান্ডকাপ লাগাবে না, এর এইভাবে নিয়ে যাও। যেহেতু আমি তারে বলার কারণে সে আসামি হিসাবে আইসা পড়ছে। পরে যাওয়ার পরে দেখলাম কোর্ট বন্ধ। তো এদিন আমি ওই থানা জেলে ঢুকাইলেও আমারে, তো একদিন থাকার পরে এর পরের দিন আমার জামিন হয়ে যায়। আচ্ছা, তো পরে যাই হোক, আমার আব্বা বলতেছে বাবা যে দেশে তো অনেক ঝামেলা, যেহেতু অযথা হয়রানিমূলক অনেক কেস আমাদের ফ্যামিলির উপরে লাগাইতেছে, ওই মহিলাটার উদ্দেশ্য সে জমিটা কিভাবে নিয়ে যায় আমাদের এই রাস্তার জমিনটা। পরে আমি আবার বিদেশে ওই যে আমার গাড়ির ঝামেলা করলো, আমার এই দেশে থাকতে দিল না, এই যে আমি গাড়ি বিক্রি করলাম, দোকান দিয়ে দিলাম। পরে আমি যে স্বপ্নে যে আমার পাসপোর্টটা দিল, পরে আমি দেশে চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পর আমি অনেক স্ট্রাগল করলাম। প্রথম তো আমি খাইতে পারি না 6 মাস, একবেলা খাইলে আরেকবেলা উপাস থাকতে হইতো আমার। আচ্ছা, এই কষ্ট। পরে আল্লাহর কাছে অনেকে নামাজ পড়ে কান্নাকাটি করে, আমিও রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা, তো যাই হোক, মানে আমার ভাগ্যের অনেক। ওই যে আপনি যে বললেন না যে আতর রেখে গেলেন একটা জায়গায়, মিক্স আপ আতর যে আপনি বিক্রি করেন, জি জি, এটার আগের ধাপটা। এরপরে আমি একটা অনেক
খোদার জ্বালায় আমি খাইতে পারি নাই, আমার মুখে দুর্গন্ধ, মানে অনাহারে অনেক কষ্ট। তো আমি কি করলাম, যে আল্লাহর কাছে দোয়া করলাম। পরে আমার এক বন্ধু, যারা মসজিদে অনেকে কাজ নাই মসজিদে থাকে, এরা বলতেছে যে এখানে এই মসজিদ মাদ্রাসার আন্ডারে একটা মাদ্রাসা করতেছে, তুমি এটার মধ্যে বিল্ডিং এর কাজ করো। তা আমার অভ্যস্ত ছিল না, বিল্ডিং এর কাজ করতে গিয়া আমার দেখা গেছে 6টা তার কাটা বিনছে আমার 2 পায়ের মধ্যে। তো এই তার কাটার, তো এই পুরানা তার কাটা ছিল, ইনফেকশন হয়ে গেছে। পরে বাড়িতে কান্নাকাটি করার পরে কইছো তুমি তাড়াতাড়ি ইনফেকশনের ইঞ্জেকশন নাও, আর বাকি তুমি এই কাজ ছাইড়া দাও। তো ছাইড়া দিয়ে আবার কান্নাকাটি করলাম। পরে এক লোক আমারে হাওলাত দিল, যে আমি অনেক লোকের বলতেছে যাদের কাজ নাই, যে তুমি এই লোকটা অনেক দানবীর, তুমি দেখো তার কাছে কিছু বললে সে তোমার হেল্প করবে। পরে মালয়েশিয়ান লোক, আমি বলছি দেখেন আমার উপরে হেল্প করেন, আমার তো খাবার টাকা নাই, আমার কিছু হেল্প করেন। পরে সে আমার 60টা রিঙ্গিট দিল মালয়েশিয়ান টাকায়, আচ্ছা বাংলা টাকায় 1200 টাকার মতো। পরে এটা থেকে মিলাইয়া আমি পরে ঘুরলাম, রাত্রে যে তাহাজ্জুদ পড়লাম, হঠাৎ করে আমার দিলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে দেখো তুমি এই ব্যবসাটা করো। তা আমি আতরের দিকে আমার ঝোঁক চলে গেল। তা আতরের ব্যবসা করা অবস্থায় আমি ধরেন আমার তো এত টাকা নাই যে আমি এত পুঁজি পাবো কিভাবে। তো এক দোকানে গেলাম, ওই লোকটার আবার ঢাকা যে কেরানীগঞ্জের, ওনার বলতেছে ভাই আপনি এই দোকানে কাজ করেন, আপনার বস পাকিস্তানি, ভাই এই দোকানের পণ্যগুলি যদি আমি বলি যে আপনি যেহেতু আমি আপনার ভাই, বলতেছে হ্যাঁ আপনি আমার বাংলাদেশি মুসলমান, আপনি আমার ভাই হইতে পারেন। আমি বলছি দেখেন আপনার দোকানে যত স্যাম্পল আছে আমি নিব এবং বলবো এই প্রোডাক্টটা আমার, আপনার কোনো আপত্তি আছে না? আমার তো মাল বেচার কথা। পরে ওনার দোকান থেকে প্রত্যেকটা আইটেম থেকে একটা আইটেম করে স্যাম্পল নিলাম। নেওয়ার পরে আমি ওই স্যাম্পল নিয়ে বিভিন্ন জায়গায় মার্কেটিং করলাম। করার পরে যেমন আশেপাশে যত পাইকারি জায়গা আছে আমি নিয়ে দেখাইলাম। পরে বলতেছে এক জায়গায় আমি একটা অর্ডার পাইলাম 3500 রিঙ্গিট। আচ্ছা, তো আমার টাকা নাই। আমার এক বন্ধু, সে বাংলাদেশ এখন মারা গেছে, আমার নামের নাম সোহেল, নারায়ণগঞ্জের বাড়ি। তার কাছে কিছু হাওলাত টাকা নিয়ে বললাম দেখেন আপনি আমার বিশ্বাস করেন, আপনি আমার সাথে চলেন, আমি টাকাটা নিয়ে ভাগবো না, আমার একটা অর্ডার পাইছি, তো আপনি আমার একটু হেল্প করেন। পরে আমি ওনারে নিয়ে বলছি যে আমি খালি এই দোকান থেকে মালটা নিয়ে এই দোকানে দিব, যেমন 1 কিলোমিটারের দূরত্ব, আপনি আমার হেল্প 500 মিটারের দূরত্ব, আধা কিলোমিটার। পরে ওনার কাছে টাকাটা নিয়ে আমি ওই দোকানে দিলাম। ওই জায়গা থেকে আমার 1200 রিঙ্গিটের মতো লাভ হইল। আচ্ছা, 3300 রিঙ্গিটের মাল খাটানির পরে 1200 রিঙ্গিটের মতো লাভ হয়ে গেল। আচ্ছা, এই আমার পুঁজি শুরু। পরে আমি কি করলাম, যে এই কাজ করতেছি টুকটাক, এবং যে মসজিদের মধ্যে যেমন যে ফিলিস্তিনের যুদ্ধ হইতেছে না, তো যার কারণে ওই দেশ থেকেও মানুষ রিফিউজি আকারে মালয়েশিয়াতে আসতেছে। পরে যে আমাদের মায়ানমারের প্রবলেম, মায়ানমারের কারণে মায়ানমার থেকে যারা এই যে মুসলমান ছিল এরাও তো মালয়েশিয়া ঢুকতেছে। তো এরা অনেকে যাদের কাজ নাই, ইসলামিক মাইন্ডের লোক, এরা এই মসজিদে রাত্রে যাপন করে রুম না থাকার কারণে। তো আমি কয়েকটা লোক সিলেক্ট করলাম কি করা যায়। পরে ভাবলাম ওই যে স্যাম্পলগুলি নিলাম, আমি কিছু তার সাথে এই যে মাল আনা নেওয়া করতে করতে আমার ওই বাংলাদেশি ভাই যায় পাইকারি দোকানে কাজ করে, আতরের সেলসম্যানের ম্যানেজার, ওনার কাছে সম্পর্ক করে ভাই আমার কিছু মাল দিন। তখন উনি অল্প স্বল্প মাল আমার বাকি দেয়। আচ্ছা, তো বাকি দেওয়ার পরে আমার কাছে কিছু ওই যে পুঁজি হলো না 1200 টাকার মতো, তো এর ভিতরে আমি আবার মাঝে মধ্যে টাকা কষ্ট করে আমার বাড়িতে দিই। আমার বাড়িতে কেস বাইতে হয়, কোর্টে আমার আব্বা আম্মা যাইতে হয়। আমার আব্বা এর ভিতরে আমার আব্বারও জেলে নিয়ে গেছে, অনেক হয়রানি করতেছে আমার বাড়িতে ওই মহিলা। আমি যাই কামাই অর্ধেক টাকা বাড়িতে দিয়ে দিই বিভিন্ন প্রবলেমের কারণে। তো কিছু জমানোর পরে আমি একটা ফিলিস্তিনি লোক এরে বললাম যে দেখো তুমি এখানে একটা মসজিদে জুম্মার নামাজের পরে একটু বাইরে বসা মানে সেলস করবো, অনেক লাভ হইব। তো করে আমি মালের টাকা পাবো করতে, আমি কিছু যে আমি তোমার ক্রেডিটে মাল দিব, তুমি ওইটা বিক্রি করে রাত্রে আমার টাকা দিবা। এভাবে 2টা লোক আমি সেট করলাম। একটা হচ্ছে মায়ানমারের একজন আলেম, আর একজন হচ্ছে ফিলিস্তিনের একজন লোক। তো তারা একজনের আমি ধরেন 150 টাকার মাল 300 টাকা মানে পুঁজি করে আমি লাভ দিলাম আরো 150, এভাবে 300 টাকার মাল দিলাম। যে বললাম দেখো এই মালটা আমি তোরা টোটালি বাকি দিলাম, তুমি 300 টাকার মাল নেও। তা আমার পুঁজি হচ্ছে 150, কিন্তু আমি লাভটা ধইরা 300 টাকা হিসাবে দিয়ে দিচ্ছি। এভাবে মায়ানমারের একজনকে দিলাম। তো 2জন লোকে গেল। আমিও শুক্রবারে কি করি, যে মাটির কাগজ আছে না, কাগজ মসজিদের পাশে আমি কাগজ একটা কিনে নিই। মসজিদের পাশে জুম্মার আগে, জুম্মার খুতবার 1 ঘন্টা আগে আমি ওই জায়গায় মানে গেটের বাহিরে আমি বিছাইয়া বিক্রি করি। তো আমি ওই যে আতর বিক্রি করতাম ওই জায়গা থেকে আইনা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতাম, ওই আতর আমিও কিছু বিক্রি করি এবং এদেরকে এই বুদ্ধিটা দিই, এই দুইজনকে। তো এরা রাত্রেও আসে, আমিও রাত্রে যাই। তখন আমাদের কাছে কিছু পুঁজি হয়, আমি ধরেন এদেরকে 1-2 মাস এভাবে কাজ করাই। পরে এদের লাভটা থেকে আমারও একটু লাভের অংশ বাড়লো। পরে আমি কি করি, প্রত্যেক শুক্রবারে আমি ওই জায়গায় বিক্রি করি, ওই যে জুম্মার আগে। তখন 500-600 রিঙ্গিট পার ডে আমি বিক্রি করতে পারতাম। আচ্ছা, পরে আস্তে আস্তে আমার টাকা বাড়তে থাকে। হঠাৎ করে
একদিন আমার এক বন্ধু বলতেছে দেখো তোমার তো ঘর নাই রুম নাই, তুমি যেহেতু তোমার অনেক মাল এগুলি রাখবা কিভাবে। তো ফাঁকে একদিন আমি ধরেন যে এই যে মাল কিনছি, তো আমার কাছে তোমার একটা সিকিউরিটি কাজ আছে, যেমন তুমি একটা ক্লিনিক 24 ঘন্টা খোলা থাকে, এই ক্লিনিকের দারোয়ানের কাজ নাও। পরে আমি দারোয়ানের কাজ ওই লোকের সহযোগিতায় নিলাম, ওইটার বেতন ছিল 800 রিঙ্গিট মালয়েশিয়ান টাকায়। আচ্ছা, পরে আমার কই যাই হোক আমার তো থাকার একটা জায়গা হয়েছে, তো ওইটার মধ্যে একটা রুম ছিল, ওইটার মধ্যে আমি আমার পোশাক চেঞ্জ করার মতো জায়গা, তো ওইটার ফাঁকি দিয়ে আমি একটা আমার ব্যাগ রাখা দিছি ভিতরে। তো আমি কি করতাম, এই যে রাত্রে ওই সিকিউরিটি কাজ করতাম, দিনের বেলা এই যে সপ্তাহে 6 দিন বিভিন্ন জায়গায় মার্কেট করতাম, বিভিন্ন ইসলামিক আইটেম দোকানে আমার ওই স্যাম্পলটা দিতাম। আচ্ছা, এরপরে অর্ডার হইলে ওই অর্ডার অনুযায়ী ওই পাইকারি দোকান থেকে মাল আনিয়ে এদেরকে দিতাম। বিভিন্ন যেমন তসবি চাইনা আইটেম যা আছে ওই জায়গা থেকে, ওই পাইকারি জায়গা থেকে নিয়ে বিভিন্ন ইসলামিক মানে আউট স্টেশনের যে দোকানগুলি এদেরকে দিতাম, দিয়ে আস্তে আস্তে টাকা হইতেছে। আর রাত্রে আমি ওই সিকিউরিটির কাজ করি, কারণ সে দিনের বেলা আমার রুম নাই, আমি কোথায় থাকবো। তো ওইটার মধ্যে রাত্রে গিয়ে সেটা গোসল করি, জামাটা চেঞ্জ করি, ধুইয়া ওই জায়গায় করি, যেমন এটা আমার একটা ছোট রুমের মতো, কিন্তু আমি ওই জায়গায় রাত্রে সিকিউরিটি কাজ করি। ফাঁকি দিয়ে আমার এক লোকে বলতেছে ভাই তুমি তো এই সিকিউরিটি কাজটা করো, কিন্তু একটা কাজ আছে, তুমি ট্যুরিস্ট ঘুরাইবা। যে বাংলাদেশে অনেক ভিআইপি লোক, যেমন মন্ডল গ্রুপ অফ কোম্পানি, ওনার 40,000 লোক ছিল আরো 3 বছর আগে শুনছি। তো ওনারা কয়েকজন শিল্পপতি ওই জায়গায় সেকেন্ড হোম করছে। তো ওনারা বলতেছে যে ওনারা একটা বিশ্বস্ত লোকের দরকার যারা ড্রাইভিং করে ঘুরাইবো। তো তুমি তো ড্রাইভিং ভালো পারো, তুমি এই কাজটা করো। তো মাঝে মধ্যে করতাম, দিনের বেলা এদেরকে ঘুরাইতাম, আর যেদিন এর কাজটা না থাকতো আমার পার ডে আর 200 রিঙ্গিট দিত। তো ওইটা করতাম। এরপরে ফাঁকে যেদিন এদের কাজ নাই এদিন আমি সাপ্লাই করতাম, আর রাত্রে সিকিউরিটির কাজ করতাম। এবং রাত্রে মাঝে মধ্যে যে ক্লিনিকের যারা নার্স ছিল এরা খুব ভালো আমার ভালোবাসতো, কইছে যে না ওই যে কিছু খাবার নিয়ে আসো, এইগুলি আমি এরা একরাম করতাম। তো হঠাৎ করে আমাদের ইজতেমা, তাবলিগের ইজতেমা ওই দেশে মানে আছে, ওই দেশে আবার তাবলিগের ভালো একটা মানে ঘাঁটি। তো ওই দেশে একটা ইসলামিক তাবলিগের ইজতেমা শুরু হইলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো ওইটার মধ্যে যে আমি যে টাকা টোকাগুলি গুছাইলাম, কিছু মাল ইয়ে করলাম এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দিলাম। তো সাপ্লাইয়াররা আমাদের কিছু মাল দিল আমারে। আচ্ছা, তো ফাঁকে আমি এই মাল নিয়ে এই যে বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি ঘুরলাম। ঘোরার পরে আমার কাছে প্রায় 1,60,000 রিঙ্গিট হয়ে গেল। এই যে বিভিন্ন স্ট্রাগল করতে করতে যে টাকা জমাইলাম, রাত্রে সিকিউরিটি কাজ, দিনের বেলা মার্কেটিং, এবং 1,60,000 টাকা মানে হচ্ছে ওই রিঙ্গিট মানে হচ্ছে বাংলাদেশি টাকায় কত টাকা? ধরেন যে 1 লাখ রিঙ্গিটে যে 20 লাখ 21 লাখ টাকা, আর ধরেন যে 60,000 রিঙ্গিটে ধরেন যে আরো 11-12 লাখ টাকা। মানে যে লোকটা পথের ফকির 60 রুপি বা 60 রিঙ্গিত নিয়ে হলো সে মানুষের কাছ থেকে নিল হাত পেতে, সে উইদিন কত 1 বছর বা 2 বছরের মধ্যে 2 বছরের মধ্যে সে বাংলাদেশি টাকায় প্রায় 21 লক্ষ টাকার মালিক। 21 লক্ষ টাকার মধ্যে অনেকে আমারে যখন দেখছে যে সে ভালো মার্কেটিং ভালো পারে, কিছু টাকা বাকি দিছে যে আমি ইজতেমা ঘুরে আসে তাদের টাকাটা দিব, আমি কিছু টাকা এদের বাকি ছিল এদের দিয়ে দিলাম। তো আমার কাছে ধরেন যে এবার এসে 1 লক্ষ টাকার মতো ইমন ধরনের হয়ে গেল। তো হঠাৎ করে মসজিদে বসে রয়েছি আমি, রাত্রে এইভাবে মসজিদে যখনই হয়, বিশাল বড় মসজিদে বসতাম। এক তাবলিগের সাথে ইন্ডিয়ান লোক বলতেছে যে বাবা তুমি কি করো? আমি বলছি যে আমার কিছু কাজ নাই, মাঝে মধ্যে এইগুলি করি। তোমার বিবাহ করছো? আমি বলছি হ্যাঁ করছি। তোমার ওয়াইফ কোথায়? আমি বলছি বাংলাদেশে। দেখো বাবা যে এটা তো খাইরিয়াত না, তুমি একটা জিনিস দোয়া করো যে আল্লাহ তাআলা তোমার যে দুনিয়া আখিরাতে খাইরিয়াত দান করে। আমি সে খাইরিয়াত মানে কি? ভোগ বিলাস। তুমি বিবাহ করলা, তোমার ওয়াইফ ওই দেশে, তুমি এই দেশে, তাহলে তো তারে ভোগ করলা না, এবং তোমার সন্তান আছে তাদেরকে আদর করতে পারলো না, তাদেরকে ভালো মানুষ করতে পারলো না, এটা তো তোমার মানে খাইরিয়াত না। তুমি টাকা কামাইলা, ভালো করে খাইতে পারলাম না, এটা তো তোমার খাইরিয়াত না। চিন্তা করে দেখলাম ঠিক হইতো। তো আমি কিছু আল্লাহ তুমি আমার ওয়াইফরে মানে ব্যবস্থা করে দে, সে যেন আসতে পারে। পরে কিছুদিনের মাথায় এই যে কেস চলতেছে, আমি টাকা বাংলাদেশে দিতেছি, এরা কেস বাইতেছে। ফাঁকি দিয়ে ওই মহিলারে আমার আব্বারে বলতেছে বাবা আল্লাহ তাআলা যদি আমাদেরকে টাকা দেয় অবশ্যই দিতে পারবে, আপনি ওই জমিনটা ছাইড়া দেন। আর মহিলারে বলতেছে আপনার উদ্দেশ্য কি? আমার এই জমিনটা দিয়ে দিলে তোমাদের কেসগুলি আমি উঠাই নিব। এর ভিতরে মহিলারা অনেক মাইট দিছে। আমার বড় ভাই ছোট ভাই ছিল দুবাই, আইসা মাইট দিল। পরে মানে মারের পরে অনেক ঝামেলা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক ভোগ শব্দটা ফেলে দিতে হবে, এডিট পার্ট ক্লোজ। হ্যাঁ, বলে যান। তারপর এরপরে ধরেন যে আমি আমার ওয়াইফরে নিয়ে গেলাম, সেও আমার অনেক হেল্প করলো মালয়েশিয়াতে। সে বাসায় রইলো, কিন্তু অনেক সময় সে আমারে বলতেছে আজকে শুক্রবার, কিন্তু ওই দিন বৃহস্পতিবার। আমি তাড়াতাড়ি যে রাত্রে সিকিউরিটি কাজ করছি, হঠাৎ করে ওইটা আমি কি বলো গিয়ে সেরে দেখি যে আজকে এও বলতে পারবো না যে আজকে শুক্রবার না বৃহস্পতিবার। ফানও মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে মানে রিয়েল বলে। তখন গিয়ে সে যে আজকে তো শুক্রবার না, তুমি আমার বললা দেখো আমারও ভুলে গেছি গা।
তো আমি রাত্রে দিনে কাজ করতে করতে অনেক টাকা হয়ে যায়। তখন এই যে সেও প্রায় 3-4 বছরের উপরে, আমার বড় মেয়ে সহ চলে যায়। তো বড় মেয়ের বয়স যখন 5 বছরের উপরে, আমি বলছি দেখো যে এই দেশের লেখাপড়ার স্টাইলটা ভালো না, আমি যেহেতু ইসলামিক মানুষ, আমার মেয়ের মাদ্রাসা পড়ামো, আমার শালি যেহেতু যে মাদানীনগর মাদ্রাসার শিক্ষিকা, তুমি এরে পাঠাই দাও, সে তার সাথে মানে লেখাপড়া করুক। পরে আমার বড় মেয়ের আমি নিয়ে আসলাম বাংলাদেশে। তো ওই যে অবৈধভাবে গেলাম, ভিজিটের পরে আবার লিগেল হইলাম, ওইগুলি তো হইলই। পরে মেয়েটারে নিয়ে আসলাম, আইসা সে তার খালার সাথে পড়তেছে। ঘটনাক্রমে তার খালার বিবাহ হয়ে গেল, সে একা পড়ে রইল। তখন আমার ওয়াইফের ওই মালয়েশিয়াতে বয়স হয়েছে 6 বছর। সে গৃহিণী, সে কোনো বাইরে কোনো কাজ করে না। সে আমারে মাঝে মধ্যে ধরেন সামান গোছাই দিত, শুক্রবারে যাওয়ার সময় ব্যাগগুলি যে আগাই দিত, এগুলি আপনি শুধু আতর টুপি এগুলি বিক্রি করতেছি। আচ্ছা। তো পরে আমার ওয়াইফকে বললাম যে দেখো তুমি দেশে চলে গেলে ভালো হবে, যেহেতু আমার শালি এখন নাই, যে তোমার ছোট বোন, আমার মেয়ে বাচ্চা দেখার জন্য। জি। পরে সে প্রায় স্বপ্নে দেখতো যে আমি বিবাহ করে ফেলাইছি। পরে দেখো আমার তো কষ্ট লাগে, তুমি বিবাহ করে ফেলাইবা, আমি স্বপ্নে দেখছি নতুন একটা বউ তোমার সাথে। ওই সময় আমার খেয়াল ছিল না বিবাহর জিনিসগুলি। পরে আমি কিছু কি বলো এগুলি, তো আমার প্রায় সময় সন্দেহ করতো, কিন্তু আমি শুধু টাকার পিছনে দৌড়াইতাম, আমার ওইগুলি কোনো ছিল না। তো টাকার পিছনে দৌড়তে গিয়ে অনেক মানে দোকান, ওই দেশে যত ব্যবসা বাণিজ্য আছে ম্যাক্সিমামে মেয়েরা কন্ট্রোল করে। তো আমার কাস্টমার মেয়েরা ছিল, কিন্তু এইগুলি সে মাইন্ড করতো। আসলে আমার ওইগুলি কোনো সেন্সের ভিতরে ছিল না। তো মাঝে মধ্যে আরেকদিন আমার স্বপ্নের কথা বলতেছে, দেখো আমি তো দেখতেছি তুমি বিবাহ করে ফেলাইছো। পরে ভিতরে লাগলো কি রে, তখন যে আমার কিছুটা এই দিকে আমি একটু ঝুঁকলাম। পরে যাই হোক, আমি চলতেছি, হঠাৎ করে তারে আমি এই যে বলছি যে দেখো আমার মেয়ে একা, সে হোস্টেলে থেকে পড়লে খারাপ হয়ে যাবো, তুমি দেশে চলে যাও। পরে এর কারণে নরসন্দী জায়গা কিনলাম শহরে, আল্লাহ তৌফিক দিল। পরে আমার গ্রামে করলাম, বলতেছে না আমি তোমার বাড়িতে থাকবো না, নরসন্দী শহরে থাকবো না, তুমি যদি আমার দেশে পাঠাও তাহলে আমার ঢাকা বাড়ি করে দাও। পরে তখন টাকা হয়েছিল, পরে আমি কিছু যাও, এরপর তোমার দেশে যাইতে হবে। পরে তারে এই যে উত্তর, আমি গত 2 বছর আগে উত্তর একটা ফ্ল্যাট কিনছি, ধরেন ওই ফ্ল্যাটটার মূল্য 86 লক্ষ টাকা ওই সময়। জি, মানে ধরেন 2 বছর আগে কিনলাম, রিসেন্ট কিনছি। তখন যে তার মানুষের বয়স হয়েছে 7 বছর চলতেছে। পরে তারে পাঠাই দিলাম। তা আমি বলছি যে কেন তোমার পাঠাইতেছি, দেখো আমারও কাগজ নাই, আমার ওয়াইফরে নিছি ভিজিটে, পরে স্টুডেন্ট ভিসায় 6 মাস না 1 বছর সে ভিসা পাইছে, পরে আর পাই নাই। পরে তারে গৃহিণী হিসেবে বাসায় রাখছি, কাগজপত্র আর করি নাই। পরে ট্রাভেলসে পাঠাই দিলাম, বলতেছি যে দেখো আমার যদি এখন পুলিশে ধরে নেয় তাহলে আমারও কাগজ নাই, তোমারও কাগজ নাই, তো এখানে আমাদের ধরে নিলে তোমারে পাঠাইবো দেশে কে, বিভিন্ন ঝামেলা, তুমি দেশে চলে যাও। পরে তারে দেশে পাঠাই দেওয়ার পরে আমার বন্ধু বান্ধব অনেকে হিংসা করতেছে যে আমি যে কোনো ব্যবসা ধরতেছি অনেক কিছু হয়ে যেতেছে, মানে বিশাল কিছু। অনেকে আছে হেল্প করছে আমারে প্রথম ধাপে, কিন্তু দেখা গেছে পরে লাস্টে এরা মানে এক জায়গায় আমরা প্রফেশনাল ভিসা জমা দিছি, আমি ফাঁকি দিয়ে আমার কোম্পানির মধ্যে ডাইরেক্টর ভিসা পাইছিলাম। ওইটা অনেক রেয়ার, একটা কোম্পানির ডাইরেক্টর ভিসা পাওয়া মাল্টিপল। ওকে, তো আপনি এই যে মানে রোড সাইড বিজনেস যেটাকে বলে, মানে রাস্তার উপরে বসে ব্যবসা করা, মসজিদের সামনে বসে ব্যবসা করা, এগুলোতেই আছেন নাকি এগুলো থেকে চেঞ্জ আসলো? কোনো চেঞ্জ আসছে যখন ইস্তেমার পরে আমাদের ওই মার্কাজে পাশে বলতেছে যারা অনেক ভালো মানুষ, এরা ভালো লোক খুঁজতেছে, বলতেছে যে এই লোকটা অনেক মার্কেটিং ভালো পারে, এরা আমাদের সাথে নিলে পাইকারি অনেক মাল আমাদের সাপোর্ট করতে পারবে। তো একদিন গেলে বন্ধু তোমাদের সাথে পরামর্শ আছে, এইভাবে আমার 3 দিন ঘোরাইলো। আমার কাছে টাকা আছে, ওই যে ইস্তেমা করার পরে যে 1 লক্ষ টাকার মতো বিভিন্ন মানুষের পানা দেওয়ার পরে ছিল। পরে আমার ওয়াইফেরও আমার কাছে আমার 52,000 রিঙ্গিট দিল, আমার বিভিন্ন কামাই থেকে সে সেভ করে রাখলো, দিল, আমার কাছে বিশাল টাকা হয়েছে। তো পরে এরা বলতেছে পরামর্শ আছে। কিছুদিন পরে এরা 3 মাস রয়েছে দোকানটা, এরা চালাইতে পারে না, কিন্তু মানে দোকানে মালও রেনোভেশন করে না। হঠাৎ করে বলতেছে ভাই আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনি দোকানে শ্রম দিবেন, আপনাদের এই দোকানের পার্টনার। 2 জন লোকে বলতেছে, একজনের নাম হচ্ছে আলম, আরেকজনের নাম মাহবুব। আমি পরে বলছি ঠিক আছে। পরে আমি ধরেন 73,000 রিঙ্গিট মাল বাবদ আর ক্যাশ মিলে আমার কিছু যে পাইকারি বিভিন্ন জায়গায় দিতাম, আমার কিছু মাল ছিল, বলছে আমার এই মালগুলি দোকান আর যা ব্যালেন্স আছে আমি দিই। তো টোটাল 2টা মিলে 73,000 রিঙ্গিট, একজনের ছিল 53,000, একজনের 55,000, এই ধরনের হইব। তো দিয়ে দোকানটা স্টার্ট করলাম। 1 বছর পরে এই দোকান থেকে ধরেন আমাদের লাভ দ্বিগুণ হয়ে গেল। পরে 1 বছর পরে আমরা আবার 75,000 রিঙ্গিট করে আমরা নিলাম সবাই। আচ্ছা, তো কিসের দোকান ছিল এটা? এটা ইসলামিক আইটেম।
ওই যে বাইতুল মুকাররমের, বাইতুল মুকাররম যে ইসলামিক আইটেমগুলি থেকে টুপি থেকে শুরু করে ইসলামিক যত আইটেম আছে, জি, হাজি এহরাম ফাকিদিয়াতের সাথে এই ব্যবসা করে 1 বছর পরে আমাদের আবার এই যে লাভের অংশ থেকে আমি 75,000 রিঙ্গিত নিলাম বৈদেশিক টাকায়। এভাবে আমরা 3টা বন্ধক করলাম, আর বাকি দোকানেরও ভালো প্রফিট হলো, বড় হয়ে গেল দোকান। পরে কি করলাম যে আমি দেখতেছি যে দেখেন যে আমার যদি দোকানে আটকায় রাখেন তাহলে তো আমি যে আমার ওই দোকানটা আমি মাঝে মধ্যে শুক্রবারে গিয়া করি, কিন্তু ওনারা বলতেছে আপনি দোকানে থাকেন। দোকান থেকে আমার বেতন দিত 1500 রিঙ্গিত, ওই শেয়ারের একটা অংশ পাইতাম, মাসে 1500 রিঙ্গিত পাইতাম। কিছুদিন থাকার পর আমি কইছি যে দেখেন আমার তো ফ্যামিলি আছে, আমার মান্থলি খরচ আছে ধরেন 2500 রিঙ্গিতের উপরে, তাহলে 1500 রিঙ্গিত পাইলে তো আমার পুষতেছে না। তা আপনি কি করেন যে আমি শেয়ারের একটা অংশ আছে, কিন্তু আরো 2টা স্টাফ লইয়া সাথে রাখেন, কিন্তু আমি দোকানে চাকরি করতে পারবো না, আমার একটা শেয়ার থাকুক। পরে আমি বাইরে গেলাম, বাড়িয়ে যাওয়ার পরে ওই দোকানের মাঝে মধ্যে পাইকারি মাল দিতাম, আমার দোকানে আমি পাইকারি মাল দিতাম, বছরে আমি ওটা থেকে লাভ নেই, এখনো আছে আমার দোকানটা। আচ্ছা, পরে আমি শহরে গেলাম গা, যেমন ওইটা হচ্ছে ধরেন যে যেমন কাকরাইল মসজিদ আর ওই যে চকেট অনেক দূরে না, তো শহরে মেন শহরে গেলাম। যাওয়ার পরে একটা মার্কেটের ভিতরে দোকান নিলাম, নেওয়ার পরে তেমন না প্রফিট না। আমার ছোট বাইরে এর ফাঁকে আমি একে একে মানে স্টুডেন্ট বিষয় 5-7 জন লোক নিয়ে গেলাম গা বাংলাদেশ থেকে বিভিন্ন ধাপে, কেউ স্টুডেন্টে কেউ ভিজিটে, এভাবে নিয়ে আমি যে করলাম। তো প্রথম ধাপে তো ধরেন আমি যে সময় সালাতে মাল বেশি যে কাগজের মধ্যে, তখন তো তাদেরকে বেতন দিতে পারি নাই। তাদের তোমরা এই যে কেউ বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেছে, ফাঁকে দিয়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে যখন আমার সুবিধা হইলো সবার একে একে আমার দোকানের দিকে নিয়ে আসলাম। এই যে ওই দোকানের মধ্যে একদিন বেচতেছে না, আমার ছোট ভাই বলতেছে দেখ তুই যে মসজিদের দোকান আমার দরকার নাই, যেটাতে সালাতে বিক্রি করতাম ওইটার মধ্যে আমি একটা দোকান পাইলাম, ওই মসজিদের লোকের আমার দয়া করে দিল যে বাবা তুমি এখানে দোকানদারি করো। তো ওইটা 350 রিঙ্গিত বেতন ভাড়া ছিল, কিন্তু আমার যে দোকান যে ইসমাইলি ওইটার মধ্যে 7000 রিঙ্গিতের মতো ভাড়া, 7000 রিঙ্গিত ওই যে শেয়ারের দোকানটা। তো মসজিদের ওই দোকান আছে, আমার ছোট ভাই বলছি তুই যে তুই করস তুই আমার পাইকারি দোকানে আয় না। একদিন একটা কাস্টমার হইলো, ওই কাস্টমার কাছে প্রায় আমি 87,000 রিঙ্গিটের মাল বিক্রি করলাম। তো এমন দিন হয় যে ওই যে পাইকারি দোকান যে জায়গায় নিছি ইসলামপুরের এরিয়ার মতো, ওই জায়গার মধ্যে আমি বিক্রি করতে পারি না। এমন দিন দেখেছে 300, 200, 100 এই ধরনের। আচ্ছা, তা আমার দোকানের ভাড়া হচ্ছে 4000 রিঙ্গিটের মতো। তো পরে হঠাৎ করে যখন একদিন 87,000 রিঙ্গিট বিক্রি করলাম, তখন আমার ছোট ভাইরে গালি দিলাম যে তুই তাড়াতাড়ি ওই জায়গার দোকান বন্ধ কর, দেখ এখানে এমন পাইকারি এক জায়গা, এমন দিন যে 100 টাকা বিক্রি হয়, এমন দিন 87,000 রিঙ্গিট বিক্রি করছি, তুই ওই জায়গার দোকান কর। পরে অনেক রাগারাগি করে ওই দোকান আমার অন্য একটা লোকের বেতনে রাইখা আমার ছোট ভাইরে আমার ওই যে পাইকারি জায়গায় নিয়ে আসলাম। ওইভাবে চলতেছে। হঠাৎ করে আমার এক লোকের আমি ব্রোকার, ওনার বলতেছে ভাই ভালো একটা পজিশনে মেন রোডের সাইডে যদি কোনো দোকান থাকে আমার দোকানে আপনি আমার একটা দোকান দেন, আমি ভাড়াই নিব। আচ্ছা, তো এরপরে 2 দিন পরে ওই লোকে বলতেছে যে এই দোকানটা ভাড়া দিব। তো মালিকের কাছে গেছি, পরে আমার পোশাকটা তেমন সুন্দর না, উনি বলতেছে এই লোকটা ভাড়া নিবে না 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 তা বলে ইউ তোকা লাইন এই কথা বলতেছে। পরে আমার দেখে বলতেছে যে এটার ভাড়া তুমি কি দোকান নিবা, আমার কথা বলতেছে। পরে আমি কিছু হ্যাঁ নিব। দোকানের ভাড়া কত বলতেছে 18,500 রিঙ্গিত মান্থলি ভাড়া। 18,500 মানে অনেক টাকা। পরে আমি কিছু আমি নিব, এটা কই সেটা রাত্রে আসছি। পরে আমার ঘুম হয় না, আমি রাত্রে এত টাকা ভাড়া আমি কিভাবে দেব, ওইটা হচ্ছে চিন্তা আমার। পরে আমি ওনারে এর পরের দিন বলছি যে বাবা আমি তো এটা দোকানটা নিমো, তো আমি 2 মাসের ভাড়ার টাকাটা আমি ডিপোজিট দিই আপনারে, 2 মাসের ভাড়ার চেকের ডিপোজিট দিই, আর বাকি 1 মাসের টাকাটা আমি ক্যাশ দিই। পরে উনি ইনসাল্ট করতেছে, আরে এর লোকে কীভাবে নিব, হ্যাঁ 3 মাসের ডিপোজিটই দিতে পারে না, সে এই দোকানের ভাড়া মানে কীভাবে দিব। পরে ওই ব্রোকারে বলছে না এরা সরা এরা না অন্য লোক নিয়ে। এর পরের দিন গিয়ে কইছে যে দেখেন আমি টাকা ক্যাশই দিব। রাত্রে ঘুমাইতে পারেন না টেনশনে, কি করবো, কিন্তু পজিশনটা সেরকম ছিল। পরে রাত্রে 2 দিন ঘুমাইতে পারেন, এর পরের দিন বলছি কি করবো। পরে আমার ওয়াইফে বলছে যে দেখো আমার কাছে কিছু টাকা আছে, এই যে আমি অনেক সময় টাকা নিয়ে দিতাম, সে কিছু টাকা ধরেন 500 টাকার মধ্যে 100 টাকা সেভ করতো, এইভাবে সে আমারে আবার সাপোর্ট করলো। ওই জায়গার মধ্যে অনুমানে ধরেন এই যে 35,000 রিঙ্গিতের মতো সে কিছু দিল, আমার কাছে কিছু ছিল। এরপরে আবার এর পরের বছর আবার একটা ইস্তেমার প্রোগ্রাম আসলো। আচ্ছা, ওই জায়গায় বিক্রি করার পরে এমন ধরনের 1,60,000 রিঙ্গিত এমন ধরনের আসলো। পরে এই জায়গায় আমি আমি পুরা ইস্তেমা করার পরে যে কিছু বেশি কিছু মাল ছিল না, ওভার মাল, ওইটা দোকানে করলাম। তো আমি ওনারা বলছি যে আমি 1 সপ্তাহের ভিতরে প্রথম 1 মাসের ডিপোজিট দিলাম, 2 মাসের টাকা আমি বলছি যে 10 দিনের ভিতরে টাকাটা দিব।
এই কথা বইলা আমি রিনোভেশন করে তাড়াতাড়ি ঢুকে গেলাম দোকানে। তা মাল কিছু ছিল এবং যারার কাছ থেকে আমি অল্প অল্প পাইকারি নিতাম, এরার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এরা আমার কিছু টাকা বাকি দিল। এবং পাইকারি এরিয়াতে যারা ছিল কিছু হিংসামি করে কিছু টাকা মানে মাল দেয় না আমারে। এরা ভাবতেছে যে ভবিষ্যতে সে আমার কম্পিটিশন হয়ে যাব, আমার সমপর্যায় হয়ে যাব। তো আমি যে পাইকারি এরিয়াতে যে আশেপাশে দোকান ছিল এরা অনেকে মাল দেয় না, তো আমি কি করতাম অনেক দূরে থেকে মাল নিয়ে আসতাম। তো পরে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা বরকত দিয়ে দিল, পার ডে আমি 10,000 12,000 রিঙ্গিত সেল করতাম ওই দোকানে, মাশাআল্লাহ। তো এমন হয়েছে দেখা গেছে মাসে 3 লক্ষ রিঙ্গিত এভারেজে হয়ে যেত। তো দোকানের ভাড়া ছিল 18,500। 3 লক্ষ টাকা হচ্ছে আপনার 3 লক্ষ রিঙ্গিত সেল, তো না আপনার এটা প্রফিট? 3 লক্ষ রিঙ্গিত সেল, পার ডে সেল। ধরেন মাসে সেল হয়েছে 3 লক্ষ, একদিনে ধরেন যদি এভারেজে 10,000 হয়েছে, 15,000 12,000 10,000-এর মতো প্রফিট থাকতো। কত 3 লক্ষতে? 3 লক্ষতে প্রফিট মনে করেন ধরেন 1 লক্ষ রিঙ্গিটের উপরে। তো আপনার টেনশন কি? জি, তখন আমি আস্তে আস্তে করার পরে আমি কিছু না, দোকান আরো বাড়াইতে হবে। পরে যে যারা একে একে বিভিন্ন জায়গায় আমি বেতন দিয়ে রাখতে পারি না। ততদিনে কি আপনার এই প্রোডাক্টগুলো নিজের কোন একটা ব্র্যান্ড নেম দাঁড় করিয়েছেন? না, দাঁড় করাইতে পারি না। দাঁড় করতে পারেন না? তো পরে আমি কি করতাম, আমার একটা কাজ ছিল ওই যে এই যে অল্প কিছু স্যাম্পল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতাম, এদেরকে আবার আমি কার্ড বিলি করে দিতাম যে আমি একটা দোকান দিছি আমরা এই জায়গায়। আমাকে আজকে আপনি যখন এসেছেন স্টুডিওতে, আপনি আমার জন্য 2টা জিনিস নিয়ে এসেছেন। একটা হচ্ছে আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন এরকম একটা পাঞ্জাবির মতো জিন্সের একটা পাঞ্জাবি, আর একটা হচ্ছে লুঙ্গি। এটা যে ব্র্যান্ড নেম দেখতে পাচ্ছি আল সালাম, এটা কার? এটা আমার ব্র্যান্ড, এখন হইছে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। পরে আমি তো ধরেন যে ওই লোকে করতেছে, হঠাৎ করে এক লোক ওই যে শিল্পপতি 3 জনের ঘুরাইতাম আমি, যে বাংলাদেশের মন্ডল গ্রুপ অফ কোম্পানি আপনি দেখবেন, তার আন্ডারে 40,000 লোকের উপরে কাজ করে। এবং একজন আছে যে গ্রিনটেক্স গ্রুপ, আরেকজন আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্টর, উনি যে সবুর শেখ, সালাম শেখ, এরা 3-4 জন ওই জায়গায় সেকেন্ড করছে। একজনের আমি বললাম যে বাবা আমি তো মার্কেটিং করি, আমার একটা যদি প্রোডাক্ট আপনারা দয়া করে করতেন, আমার একটু হেল্প করেন। কি হেল্প? আমি কিছু দেন, আমি একটা পাঞ্জাবি ইন্ডিয়ান আইটেম, ওই পাঞ্জাবিটা আমাদের বাংলাদেশের স্টাইলে সেম কপি করে দিবেন, কিন্তু ওই ব্র্যান্ডটা ছিল আলমাস, আমার ব্র্যান্ডটা আমি দিব আল সালাম। তো ওনার নাম ছিল সালাম শেখ। আমি বলছি দেখেন আমি ওই ব্র্যান্ডটা আপনার নামের উপরে করব, যেহেতু আপনি সালাম শেখ, উনি আলমাস, ইন্ডিয়ান যে ব্র্যান্ডটা এটা হচ্ছে আলমাস, পাঞ্জাবির জন্য ওইটা নাম্বার 1 এখন। পরে বলছি ওইটার আদলে সেম কাপড়ে থাকবে, কিন্তু আমাদের লোগোটা থাকবে সেম আমাদের নামের উপরে, কিন্তু ওইটা করেন। পরে উনি বুঝতে পারছে, পরে বলছে যে ঠিক আছে আমি করে দিব না। তারপরে উনিও আমারে প্রায় কত মনে ধরেন 1 কোটি টাকার মতো মাল আমারে দিছে। বাবা! তো 1 কোটির মতো মাল দিছে, কিন্তু উনি প্রথম বিশ্বাস করতে পারে নাই। উনি কি করছে যে মালটা ওনার বাসায় রাখছে, বলছে বাবা তুমি দেখো 10,000 এই যে তুমি 10 কার্টন মাল, এটা টাকাটা পেড করার পরে 10 কার্টন মাল নেবে, এইভাবে নিতে থাকবা। তো পরে উনি আমার বলছে কথা, কিন্তু যে কথা হয়েছে এইভাবে, কিন্তু উনি মাল পাঠাইছে আমার ঠিকানা, আমি মালটা বলছে আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাসায় নিয়ে যাও। তো উনি আমার বাসায় আমি নিয়ে গেছি, ওনার বাসায় আর রাখে নাই। তো এইভাবে চলতেছে, একটা আইটেম আমার হয়ে গেল, কিন্তু আল সালাম নামে। তো এইভাবে করতেছি, হঠাৎ করে উনি বলতেছে যে বাবা যে এই মালটা আগে আমার দিত 17 টাকা 18 টাকা, উনি বলতেছে 22 টাকা করে দিবে। এরপরে দেখো বাবা তুমি পেমেন্টটা অনেক লেট করে দাও, কিন্তু ওই দেশে ইন্ডিয়ান লোকেরা অনেক বাকি দেয়, 6 মাসে ঘুরে ওই টাকাটা তুলতে হয়। তো উনি যে ওই যে 1 কোটি টাকার একটা বাকি দিল, আমি ওনারে পেমেন্ট দিছি, আমি বলছি দেখেন আমার পাসপোর্ট ফটোকপি দিয়ে আমি কোনো আপনি টাকাটা মাইরা দিব না, কিন্তু লেট হইতেছে। উনি বিশ্বাস করছে, যাই হোক টাকাটা আস্তে আস্তে দেওয়ার কারণে এর পরবর্তীতে উনি মাল দেয় না, বলতেছে যে এখন মাল যদি হয় আমি বানাই দিব, 1 কোটি টাকা যদি ধরো 6 মাস লেট হয় তো অনেকটা লেট, হ্যাঁ লস। তুমি একটা কাজ করো, আমি রেটটা তোমার 22 টাকা করে দিলে আমি তোমারে দিব। পরে ভাবলাম যে 22 টাকা রেট হইলে আমার পোষে না। পরে যাই হোক ওনার সাথে আমার সম্পর্ক এগুলো ফাঁকে দিয়ে আমি বললাম যে এই যে আমি কিভাবে যে 1 কোটি টাকার একটা বাড়ি নিলাম। একটা যেটা হচ্ছে যে আমি বুঝতে পারছি আপনার লাইফে এখন বয়স কত বলছিলেন শুরুতে? আমার 10/12/1983 হচ্ছে সার্টিফিকেটের বয়স। রহমান যেদিন মরছে এদিন আমার জন্ম হয়েছে। 83 যদি হয়ে থাকে 36-37 বছর বয়স আপনার। এই 36-37 বছর বয়সের জীবনে অনেক কিছু ঘটেছে আপনার জীবনে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি বর্তমানে কি অবস্থায় আছেন এটা একটু আমার দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন তাদেরকে একটু ধারণা দিতে চাই। আপনার দোকান কয়টা এখন মালয়েশিয়াতে? আমার দোকান 7টা দোকান ছিল, রমজানের পরে আমি 2টা দোকান ক্লোজ করছি। মানে 5টা দোকান আপনার? 5টা দোকান আমার নিজের, একটা দোকান শেয়ারে আছে, একটা ফ্যাক্টরি আমার নিজের মালয়েশিয়ায়। আপনার নিজের ফ্যাক্টরি হয়েছে? জি ফ্যাক্টরি। কতজন কর্মচারী কাজ করে আপনার এই দোকান আর ফ্যাক্টরি সবকিছু মিলে ধরেন যে 25 জনের উপরে হবে। মানে 25 জনের ফুল টাইম এমপ্লয়ি?
জি। এবং এদের বেতন, এদের পরিবার, সমস্ত কিছু আপনার এই ফ্যাক্টরি, আপনার উপর নির্ভরশীল। তাহলে চিন্তা করে দেখেন, যে লোকটা মসজিদের সামনে এক ধরনের ফুটপাতই তো বলা চলে, ফুটপাতে বসে আতর, তসবি, বাংলাদেশে অনেকেই এরকম বিক্রি করেন, টুপি বিক্রি করতো, সে লোক হলো মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরির মালিক। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। শেয়ার আর একটা ফ্যাক্টরি আছে। আচ্ছা, আমি জানি আপনার অর্থ সম্পদ আছে এবং এটা আরো বাড়বে ইনশাল্লাহ। আপনি একটু যদি আমাদেরকে একটা ধারণা দেন যে 60 রিঙ্গিত আপনাকে কোন একজন লোক সাহায্য করেছিল, ওটাই ছিল মূলত আপনার পুঁজি মালয়েশিয়াতে। তার আগ পর্যন্ত আপনার টাকা এসছে গেছে, দৌড়দৌড়ি করেছেন, সেটা একটা অন্য হিসাব। এই 60 টাকা থেকে আপনার এখন আর্থিক সম্পত্তির পরিমাণ এখন সবকিছু মিলিয়ে কত? ধরেন যে মালয়েশিয়াতে আমার 3 কোটি টাকার উপরে আমার রানিং ব্যবসা, রানিং ব্যবসা আছে। তো বাংলাদেশে নারায়ণগঞ্জে একটা ব্যবসা করছি, আমার এই যে নারায়ণগঞ্জে ব্যবসা শুরু করেছেন, নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন। তার মানে সবকিছু মিলে আপনি 3 থেকে 4-5 কোটি টাকার আপনার বাংলাদেশ এবং মালয়েশিয়া মিলে এখন বিজনেস। আপনি আজকে 37 বছরের এই গল্পটা আপনি আজকে রেডিওতে কেন বললেন? কারণ হচ্ছে আমি যে কষ্ট করে করছি, সৎভাবে যদি কেউ অর্থ উপার্জন করে, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার উপরে তোলে। আমি যদি আপনাকে সেই ছোটবেলায় ফিরে নিয়ে যাই, যে লোকটাকে, যে ছেলেটা মাথায় টাক করে উঁচু জুতা পরে ওই সালমান শাহর ছবি দেখে সে ওই স্টাইলে চলার চেষ্টা করতো, এবং যারা মনে করতো যে একে দিয়ে জীবনে কোনোদিন কোনো কিছু হবে না। ম্যাট্রিক পাসও করতে পারেননি আপনি। ম্যাট্রিক তো না, ওই সময় এসএসসি ছিল, ইন্টার পাস করতে পারেন নাই। তো আপনি ফেল করলেন, এবং ফেল করার পরে মোটামুটি আপনি ঢাকা শহরে আসলেন, একটা ছন্নছাড়া জীবন, এবং সেখান থেকে হলো কোনো একটা জায়গায় মারামারি বা ধরাধরি কোনো একটা কিছু হলো। তারপরে বাবা নিয়ে গেল সৌদি আরব, সৌদি আরব থেকে আপনি সৌদি আরবে গিয়ে আপনার দাড়ি কাটতে হলো, সেটা আপনি সহ্য করতে পারলেন না, যে কারণে আপনি আসলেন বাংলাদেশের রিটার্ন আসলেও বাংলাদেশ থেকে আবার মালয়েশিয়াতে গিয়েও এক ধরনের ভিখারির মতো জীবন।